বড় বড় সেলিব্রিটিদের সাথে কাজ হয়েছে। এসপি ক্রিয়েশন, বাপ কা বেটার মতো, মুনজারিনা অপারেশন, জয় ভাই, অ্যাপোলো গেমিং, নয়ন ভাই, এটিসি, রিমন ভাই, বাইক বিটিতে ঢুকেছিলাম। এজ এ ভিডিও এডিটর সে যদি লাইফে খুব ভালো করে কত টাকা পয়সা সে কামাতে পারবে বলে মনে হয়? ভালো কাজ জানলে 1 লাখ হচ্ছে তার বেসিক স্যালারি। যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আছে যে এআই এসে চাকরি চলে যাবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর যার প্রোডাকশন মাসে 10টা, সে এআই দিয়ে প্রম্পট লিখে লিখে এসব করবে, এটা কি পসিবল? তার তো লোক লাগবে 100%। যে এআইটাকে ব্যবহার করতে জানে সে রিপ্লেস হয়ে যেতে পারে, যে এআই জানে না, কিন্তু যে জানে সে রিপ্লেস হচ্ছে না। একদিন লাগতো সেই কাজ এখন 1 ঘন্টা লাগছে। এখন এইটা 1 ঘন্টা লাগছে, এটা আরো ফাইন টিউন করা পসিবল। হ্যাঁ, ওটা হয়তো 5 মিনিটে সত্যি করা যাবে। সত্যি বলতে আমার ধারণা আমার থেকে ডেফিনেটলি অনেক ভালো ভালো এডিটর আছে, কিন্তু তারা শো হচ্ছে না। একটা ভিডিওতে বেসিক্যালি কি কি এলিমেন্ট আসলে থাকলে আপনার এই জার্নিতে, আপনি তো প্রচুর ভাইরাল ভিডিও নিয়ে কাজ করছেন, আপনার নিজ হাত দিয়ে গেছে, কি কি এলিমেন্ট থাকলে ওই ভিডিওটা অনেক বেশি যাওয়ার চান্স থাকে, অনেক বেশি ভিউ হওয়ার চান্স থাকে? অনেকে মনে করে যে এডিটিং ইজ দ্য কি, আমার কাছে মনে হয় ইজ দ্য কি। মনে হয় সামনে ভিডিও এডিটিং হিসাবে যারা ক্যারিয়ারটা নিতে চায় তারা কি কি অপরচুনিটিস সামনে আছে, আর একজন ভিডিও এডিটর হিসেবে আপনার কি মনে হয় বাংলাদেশে থেকে আর কি বাংলাদেশি মার্কেট সার্ভ করা উচিত নাকি বাইরের মার্কেটও ট্রাই করা উচিত, এগুলোর ব্যাপারে আপনার মতামত? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনলক উইথ ভিক্টর। আনলক উইথ ভিক্টরের অ্যানাদার পডকাস্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার সাথে খুবই স্পেশাল একজন মানুষ আছেন। তো তার আগে একটা আমার খুবই প্রিয় উক্তি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ইন এ গোল্ড রাশ সেল শোভেল। মানে হচ্ছে যে যখন হচ্ছে সোনার খনি উত্তোলন হচ্ছে, তখন আপনিও সেই দিকে না দৌড়ায়, মানে সোনার খনি উত্তোলন করতে যেটা লাগে সেটা হচ্ছে যে কোদাল, সেটা যদি সেল করেন তাহলে আপনার ক্যারিয়ারে আরো বেশি আপনি আগাইতে পারবেন, মানে আরো বেশি লাভবান হবেন। তো আজকে আমি ঠিক সেরকমই একজন মানুষের সাথে আছি, যেটা হচ্ছে যে মিস্টার সাইফ শাওন ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আমি ভালো আছি। তো সাইফ শাওন ভাই হচ্ছে তেমন একজন মানুষ, বাংলাদেশে এখন কন্টেন্ট ক্রিয়েশনের জোয়ার চলতেছে, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর উঠে আসতেছে এবং অনেক অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ক্যারিয়ার, অ্যামেজিং একটা ক্যারিয়ার কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছে। তো ঠিক সেরকম টাইমে সাইফ শাওন ভাই কন্টেন্ট ক্রিয়েশনে না গিয়ে তার ক্যারিয়ার শুরু করছে হচ্ছে ভিডিও এডিটিং এ। এবং বাংলাদেশের টপ যারা ক্রিয়েটর আছে, আমি যদি কয়েকজনের নাম বলি, বাপকা বেটা, নিও ন্যানো, এসপি ক্রিয়েশন, 10 মিনিট স্কুল, হাবিজাবি, এরকম যাদেরকে মোটামুটি আপনি চিনেন, আমার মনে হয় যে সাইফ শাওন ভাই এমন কেউ নেই যে যাদের সাথে কাজ করেননি। সো তাকে আমি আজকে আমার গেস্ট হিসেবে পাইছি এবং আজকে অ্যামেজিং একটা জার্নি হবে, অ্যামেজিং একটা আড্ডা হবে ভাই। আজকে বেসিক্যালি আমাদের আড্ডার উদ্দেশ্য থাকবে আমরা ভিডিও এডিটিং এ ভাইয়ের জার্নিটা কেমন করে শুরু হয়েছে, এবং ভিডিও এডিটিং এ যারা আসতে চায়, ভিডিও এডিটিং কে যারা ক্যারিয়ার বানাতে চায়, তাদের জন্য আমার কাছে মনে হয় যে একটা মাস্টার ক্লাস হবে আজকের এই পডকাস্টটা। তো চলুন শুরু করা যাক। ভাই কি অবস্থা, কেমন আছেন? তো সবার আগেও বলছি ভাই, এখনো বলতে চাই অন ক্যামেরা, সেটা হচ্ছে যে ভাই নো স্ক্রিপ্ট নাথিং, আমরা জাস্ট আড্ডা দিব এবং উইথ দ্য ফ্লো আমরা যাব, এবং সেই আড্ডার মাঝখানে হোপফুলি অডিয়েন্স চমৎকার কিছু ভ্যালু পাবে। তো ভাই, ভিডিও এডিটিং আমার কাছে যেটা মনে হয় যে ভিডিও এডিটিং করতে গেলে প্রত্যেকটা মানুষের একটা আগে থেকে আমার মনে হয় যে একটা সেন্স থাকা লাগে। আমারও টিমে ভাই 4-5 জন ভিডিও এডিটর আছে এবং দেখছি যে যারা আগে থেকে টুকটাক কাজ জানে বা এই রিলেটেড কাজে ইন্টারেস্ট আছে, তারাই দেখছি যে পরে টুলের কাজ জানলে ভালো করে। তো আপনার কি ভাই মানে আগে থেকে এই ব্যাপারে ইন্টারেস্ট ছিল, বা ভিডিও এডিটিং এ আসাটা কেমনে আপনার? প্রথম একদম শুরুটা যদি বলি, আমি হচ্ছে ছবি এডিট করতে চাইছিলাম। আপনি চিনবেন, যশোরের হাসিব ভাই আছে। আমি হচ্ছে 2015 সালে একটা মসজিদে বসে আমার এক ফ্রেন্ড তার একটা পোস্টার ফেসবুকে অন করে। তো ওইটা দেখার পরে আমার এত বেশি ইন্টারেস্ট জাগে যে এটা কেমনে তৈরি করলো সে, এবং আমার ফ্রেন্ড তখন তো সেও কিছু জানে না, আমিও কিছু জানি না, সে আমাকে বললো যে এটা ফোন দিয়ে এডিট করা। আচ্ছা, ফোন দিয়ে করছে সে, মানে আমি যেন লিটারালি আকাশ থেকে পড়ছি যে এটা ফোন দিয়ে কেমনে করছে। আচ্ছা, এবং আমার এটা তৈরি করা লাগবে। আমি থাকে না ইয়াং মানুষ, ছবি এডিট করে ছাড়লে যেমন আমি চমকাই যাচ্ছি, আমার অডিয়েন্স বা অন্যরা যারা আছে সারাউন্ডিং পিপল তারাও চমকাই যাবে। তো সেই পার্সপেক্টিভ থেকে ওইটা দেখলাম আমি। পরবর্তীতে আমি হচ্ছে ওইটা শেখার জন্য আমাদের ওই সময়টা 2014-15 সালে সাইবার ক্যাফে ছিল। সাইবার ক্যাফেতে যেতাম আমরা গেম খেলতে, ওইখানে ইন্টারনেট ছিল। আমি ওইখানে যেতাম একটা পেন ড্রাইভ নিয়ে, মানে কার্ড রিডার, বেসিক্যালি আমার ফোনের মেমোরি কার্ড ওই কার্ড রিডারের মধ্যে দিয়ে টিউটোরিয়াল ডাউনলোড করতাম ওই সাইবার ক্যাফে থেকে। কারণ আমার বাসায় তখন এমন কোনো মানে ডিভাইস বা কোনো কিছু নাই যে আমি, হ্যাঁ না, কোনো কিছু নাই যে আমি ওইটা থেকে ডাউনলোড করবো বা কিভাবে কি করতে হয়। আমারও বাই দ্য ওয়ে, আমারও কম্পিউটারের হাতে করি ওই সাইবার ক্যাফেতে। হ্যাঁ,
সাইবার ক্যাফেতে যে গেম টেম খেলতাম, হ্যাঁ আচ্ছা, ওইভাবে শুরু করছিলাম। পরবর্তীতে ওইটা ডাউনলোড করে বাসায় এনে ওই যে ফোনে ওই যে কার্ড রিডারটা ফোনে রেখে ওইটা ভিডিও দেখতাম, এবং ওইটা পিকসার্ট নামে একটা অ্যাপ আছে, ওইটাতে হচ্ছে আমি ট্রাই করতাম। একটা পর্যায়ে যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখলাম, যে পিকসার্টে ব্যাকগ্রাউন্ড রিমুভটাই মানে হ্যাঁ আমাদের জন্য কেমন একটা ইয়ে ছিল ভাই। আমার ব্লোন হয়ে গেছে মাথা, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, এবার আমি ব্যাকগ্রাউন্ডে যা কিছু বসাইতে চাই সেটা পসিবল। এই যে পোস্টারের প্রথম ধাপ হয়ে গেল। এরপরে আস্তে আস্তে আসলাম আমি হচ্ছে একেবারে লোকালি ফটো এডিট সেল করতাম আমি। অর্থাৎ আপনি হচ্ছে মানে আমার মতো ইয়াং যারা ছিল তাদের তাদের ছবি আমি এডিট করে দিতাম। মানে আপনার ফ্রেন্ড সার্কেল হ্যাঁ হ্যাঁ, তাদের আমি ছবি এডিট করে দিতাম পিকসার্টের মাধ্যমে, এবং ওইটার জন্য আমি টাকা নিতাম। পার পিকচার আমি ফেসবুকে পোস্ট দেবে এরকম, হ্যাঁ পার পিকচার আমি 10 টাকা করে রাখতাম একদম স্টার্টিং এ, এডিট করে দিতাম। এবং হ্যাঁ ফেসবুক টার্গেট করেই, যে এরকম একটু ইউনিক, এবং ওই সময় ডিএসএলআর মানে ক্যামেরা না ডিএসএলআর এর ব্যাপারটা খুব বেশি হাইলাইট ছিল, পিছনটা ব্লার হবে। হ্যাঁ, তো পিকসার্টে ওটা করা যেত, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্লার করা যেত, ওটা করে দিতাম, ফোন দিয়ে তুলে দিত ওরা। এরপর থেকে ওই যে ওইটা করতে করতে একটা পর্যায়ে গিয়ে আব্বু আম্মুরে বললাম যে একটা ল্যাপটপ প্রয়োজন, কারণ কম্পিউটার বা পিসি আমি বলতে পারতাম না। পিসি তো আমি সেদিন মানে জানতে পারলাম, কম্পিউটার কেনার হ্যাঁ ওই সময় ওই রকম পসিবিলিটি ছিল না। ল্যাপটপটা একদম কম দামে সেকেন্ড হ্যান্ড একটা নিলাম, এবং এটা ল্যাপটপ ছিল না, ওটা হচ্ছে একটা নোটবুক সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, ওটা হচ্ছে 4,000 টাকা দামের। ওইটাতে পরবর্তীতে হচ্ছে আমি আস্তে আস্তে, এটা 2016 সালের, এক বছরের মধ্যে আমার ওই পর্যায়ে আর ইয়ে হয় নাই। আমি দেখাইছি বাসায় যে এরকম আর্নিং হচ্ছে, বা আমি আমার হাত খরচটা বের করে ফেলতে পারতেছি। তখন ছোট মানুষ কত টাকায় লাগে মান্থলি, আমার যদি 100-200 টাকা হয়ে যেতেছে, হ্যাঁ না আমি আমার মতো করতে পারতেছি, সমস্যা নেই। পরবর্তীতে ওই যে নোটবুকটা ছিল ওইটা দিয়েই আমি হচ্ছে এডিটিংটা আস্তে আস্তে শিখলাম। এবং ফার্স্টের দিকে আমাদের তো ওই নোটবুকে তো এক্সপেকটেশনও করা যায় না যে হচ্ছে প্রিমিয়ার ভালো বড় কোনো কাজ করা, হ্যাঁ প্রিমিয়ার প্রো ইনস্টল হবে, ওটা তো এক্সপেক্টও করা যায় না। ওই সময় ছিল হচ্ছে ক্যামতাসিয়া, আরো কিছু কিছু সফটওয়্যার ছিল, সেইগুলা দিয়ে আমি হচ্ছে ট্রাই করতাম। ফিল্মোরা ছিল, ক্যামতাসিয়া আমার মনে নাই যে ওইটাতে কোনটা সাপোর্ট করতো। তো ওই সময় ওইটাতে হচ্ছে আমি টুকটাক এডিটিং এর যে ব্যাপারটা আছে ওইটা ইয়ে করা মানে শুরু করছিলাম। মিনওয়াইল আমার ভিএফএক্স অনেক বেশি পছন্দ ছিল। ভিএফএক্স আমি যখন ইউটিউব দেখতেছি ওই সময়টা আমি আবার সালমান মুক্তাদির ভাই, মানে সালমান দা ব্রাউন ফিশ, তারপরে হচ্ছে যেই ইউটিউব ওই এরাতে ছিল তাসিনেশন, তারপর ভাই ব্রাদার্স লিমিটেড বা এইগুলো যেগুলো ছিল, ওইটা খুব দেখতাম, যে ওরা এডিট করতেছে, ওরা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ওইটা দেখতাম আমি, যে এদের একটা আলাদা পসিবল, হ্যাঁ ইউটিউব একটা আলাদা, ওদের একদমই আলাদা জগৎ। ওইটা দেখে আমার আমি ওই সময় নক করছিলাম যে এরকম ব্যাপার। কত সালে ভাই এটা আমি কথা বলছি 2016 সালের, 16-17। আচ্ছা। ওই সময় আমি একটা জায়গাতে জব করতাম আইটি পার্কেই। তো ওই সময় ওইখান থেকে আমি যেই প্রতিষ্ঠানে গেছি সেটাকে ইউটিলাইজ করে আমি ডেভেলপ করতে পারছি, কারণ হচ্ছে আমার পার্সোনাল কোনো ওইরকম কোনো কিছু ছিল না যে আমি ডেভেলপ করতে পারবো। তো প্রতিষ্ঠানের ওখানে ওয়াইফাই ছিল, ওই সেম প্রসেস আমার যেই পেন ড্রাইভ বা কার্ড রিডার ছিল ওইটাতে নিয়ে আমি বাসায় গিয়ে পুরো ভিডিওগুলো দেখতাম, এবং একটা পর্যায়ে গিয়ে ইউটিউবেও করা ট্রাই করছি, কিন্তু এটা তো আর ফলপ্রসূ হয় নাই। এবং এই হচ্ছে এইভাবে শুরু করছিলেন। হ্যাঁ, কি টপিকে? আমি ফানি ভিডিও বানাইছি, আমি ব্লগ করছি। আমার ব্লগ মনে হয় এখনো আছে, কারণ ওই অ্যাকাউন্ট আমার কাছে নাই, ওটা ডিলিট করতে পারি নাই। আচ্ছা। এবং এমনও আছে যে আমি আইটি পার্কে যখন জব করতাম ওই ডেইলি লাইফের দু একটা ব্লগ এখনো ইউটিউবে আছে। তো এই ভালো কথা ভাই, সোভেলের আর কি বাংলা মনে পড়ছে কোদাল, রাইট, কোদাল। হ্যাঁ, তো আপনি না খুব সুন্দর করে একটা স্টার্টিং দিয়েছেন। আমি আমার এখানে মনে হলো কি যে সবাই, মানে আপনিও শুরু করছিলেন, মানে আপনিও শোনা কোচাও শুরু করছিলেন, কন্টেন্ট ক্রিয়েশনে গেছিলেন আর কি। কিন্তু আপনি যেই কোটেশনটা দিয়েছেন এইটা আমার ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। কিভাবে? আমি সবাই দেখতেছি ইন্টারন্যাশনালি কাজ করতেছে, ওকে, মিনওয়াইল ন্যাশনাল যে মার্কেট প্লেসটা আছে ওটা ফাঁকা। এবং আমি যখনই ওটাতে অনেক ক্রিয়েটররা তো আসতেছে, তারা কাজ করতেছে, বাট তাদের ভিডিও এডিট করার মতো কেউ নাই। সবাই ইন্টারন্যাশনালি ফোকাস করতেছে, কারণ ডলার আর্ন করতে হবে, টাকার দিকে বেশি ফোকাস করছে, তারা টাকা আর্ন করেছে, ফাইবারে বা আপওয়ার্কে এগুলো করতেছে, তারা ওইটাতে ফোকাস করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে ওই সময় যদি আমি ফাইবারে ঢুকি, আমার যে এই পোর্টফোলিও আছে বা যেটা আছে সেটা ততক্ষণ অত বেশি ভারী না, আমি ওটা অ্যাচিভও করতে পারবো না। আমি হচ্ছে ন্যাশনাল মার্কেট প্লেসে ঢুকছি এবং ওইটা কাজ করে গেছে।
কারণ এডিটর ওই সময় এত বেশি অ্যাভেলেবল ছিল না, এবং আমি যেই ইন্টারন্যাশনাল মানে এখনো আমি বলবো যে ভাই এখনো শর্টেজ আছে, শর্টেজ আছে। এখনো শর্টেজ আছে। আচ্ছা, ওই টপিকে যাচ্ছি আমরা, যেখানে ছিলাম, মানে কাজ করছে বলতেছেন, ফার্স্ট বড় কাজ বা ফার্স্ট আপনার হচ্ছে মানে কেমনে বড় কাজ পাইলেন বাংলাদেশেরই কারোর, বা কখন আপনি বুঝলেন যে হচ্ছে মানে ইয়েস আই ক্যান রিচ আউট টু দেম, অর তাদের কাজ করতে পারি অর সামথিং, মানে এটা যদি একটু প্রথম দিককার যদি কোনো গল্প। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আছে। তো আমার তো আমি হচ্ছে বাইক বিডিতে ঢুকেছিলাম। বাইক বিডিতে আমার সাথে বেসিক্যালি অ্যাড ছিল জোজো ভাইয়ের। ওই সময় জোজো ভাইয়ের সাথে আমার অ্যাড হওয়া মানে আমার একজন সেলিব্রিটির সাথে অ্যাড হয়েছি, কারণ উনি বাইক বিডিতে ছিল এবং বাইক বিডি ভিডিও তো আমি দেখছি, ইয়াং মানুষ, আমার বাইক তো পছন্দ, বাইক দিয়ে সার্চ করলে বাইক বিডির চ্যানেল আসে, আমি ভিডিও দেখি কারা কারা ভিডিও করছে। জোজো ভাইয়ের সাথে অ্যাড হলাম। জোজো ভাইয়ের সাথে অ্যাড হলাম হচ্ছে এর আগে প্রিভিয়াসলি আমি ফটোগ্রাফি করতাম, ওই যে ফটো শুট করতাম, এডিট করতাম। তো ওইখানে এক ভাই ছিল, সে ছিল ওইখানে সিনেমাটোগ্রাফার হিসেবে বাইক বিডিতে। তো জোজো ভাই যখন অ্যাড হয় তখন আমার স্পেসিফিক মনে আছে, আমি 35 মিনিট ধরে জোজো ভাইয়ের সাথে কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোনে আমি বাসার মধ্যে তাকে কনভিন্স করতেছি যে আমি আপনার কাজটা করে দিতে পারবো 100%, আপনি যেটা চাচ্ছেন তার চেয়ে বেটার কিছু করতে পারবো। ততক্ষণে আমি আফটার এফেক্টের কোনো কিছু ওইভাবে জানি না। আমিও তাদেরকে মানে অলরেডি সেই প্রমিস করে ফেলছি যে ভালো কিছু আউটপুট দিতে পারবো, আফটার ইফেক্টের কাজ করে দিতে পারবো, কিন্তু আমি জানি না। কারণ আমার আবার লার্নিংটা মানে ফাস্ট লার্নার, আমি ইউটিউব দেখে শিখে ফেলতে পারবো, সে যেটা চাচ্ছে। তখন আপনি জাস্ট বেসিক প্রিমিয়ার প্রো কাজ জানেন, আফটার ইফেক্ট অত, কারণ আমার ওই কোনো ডিভাইস আমি পাই নাই তো এতক্ষণে। কাজগুলো করতে গেলে তো একটু ভালো ডিভাইস লাগে। জোজো ভাইকে যখনই আমি কনভিন্স করে ফেলতে পারলাম, তখন হচ্ছে ঢাকায় তারা বললো অ্যাপয়েন্টমেন্ট ইসের জন্য, ইন্টারভিউর জন্য গেলাম। ইন্টারভিউ ক্র্যাক করলাম, হয়ে গেছে একবারেই। এবং আমি পরে জানতে পারছি যে ঢাকায় গেলে মিনিমাম 4-5টা জায়গায় কোম্পানিতে ইন্টারভিউর জন্য যাইতে হয়, আদারওয়াইজ মানে আপনি একটাতে হিট করলে পারবেন না। আমি পরে জানতে পারছি, ছোট মানুষ ছিলাম। এটা কত সালের ঘটনা ভাই? এটা আমার না এক্সাক্ট খেয়াল নাই, তবে করোনার পরে। না না, করোনার পরে। হ্যাঁ, হ্যাঁ, এর মাঝখানে অনেক অনেক কিছু হয়ে গেছে, শিখছেন, আরো নিজে ডেভেলপ করছেন ইত্যাদি। 21 সালের কথা বলতে পারি। হ্যাঁ, করোনার টাইমটাতে আমি ইভেন্চুয়ালি ইন্ডিয়া থেকে অনেক বেশি ইয়েও হয়েছি। মানে ইন্ডিয়াতে তো টিকটক অনেক বেশি ফেমাস ছিল। টিকটকের আগে ওই সফটওয়্যারটার নাম ছিল হচ্ছে, যখন নতুন ছিল নামটা মনে নাই, ওই সময় থেকে আমি ট্রাই করছি টিকটকে শর্ট শর্ট ভিডিও ছাড়ার। তো ওইটাও কাজ করে নাই। আমার কাছে মনে হয়েছে আমার কিছু একটা করতে হবে, মানে এটা হচ্ছে যে কোনো কিছু একটাতে মানে ক্যারিয়ারে ভালো করতে হবে, কিছু একটা যা করা হচ্ছে তার মানে সাধারণত তার থেকে ডিফারেন্ট কিছু, এবং সেটা ডিজিটাল মিডিয়াতে কিছু একটা আলাদাভাবে করতে হবে। ওকে, তো জোজো ভাইয়ের সাথে ওই ডিলটা ডান হইলো। হ্যাঁ, তারপরে বাইক বিডিতে যাওয়ার পরে ওইটা তো চলে আসলাম। 15 দিন পরে আমার জয়েনিং। প্রথম আমি বাইক বিডিতে যাওয়ার পরে প্রথম দিন আমি এই পাইলাম হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকার একটা পিসি। তো এইটা তো হিউজ। আমার কাছে মনে হলো যে আমি খোলা তার আগ পর্যন্ত একটা বেসিক জিনিস নিয়ে কাজ করতে, একদম বেসিক। আমার 40,000 টাকার উপরের ল্যাপটপ আমি এই পর্যন্ত পাই নাই এর আগ পর্যন্ত। তো এবং এটা ফার্স্ট হ্যান্ড, নতুন, সেকেন্ড হ্যান্ডও না। তো ওই পিসি যখন পাইছি আমার কাছে মনে হলো যে আমি একেবারেই খোলা ময়দানে আছি। আমি গুলির বেগে চলতেছি, রাইট, একদম। আমার কাছে অনেক রিসোর্স আছে, যেহেতু তারা প্রিভিয়াসলি কাজ করছে। আমার কাছে এনভার্টও আছে, যেটা আমি বানাইতাম ম্যানুয়ালি। এইটা মানে একদম শর্ট টাইমের মধ্যে আছে, অনেকগুলো প্রিসেট আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। কাজ করছি, আউটপুট দিলাম প্রথমটা, এবং আমি তখন 4K নিয়ে প্রথম কাজ করছি। হ্যাঁ, তো এই 4K ফুটেজ নিয়ে প্রথম কাজ করছি। আমি তখন জানতাম না যে হচ্ছে এই 4K ফুটেজের যেই কাজগুলো হয় সেখানে কালার গ্রেডিং এর এই মানে যেই মজাটা, তো আমি কাজ করতেছি যে আমি তো বুঝি নাই যে এইটা এইভাবেও কাজ করা পসিবল। তো এইভাবে করে করে ইয়ে হলো। তার পরবর্তীতে তো বাইক বিডিতে কাজ করছিলাম ঢাকাতে। আমার কাছে প্রথম যাওয়া, যখন আমি প্রথম গেছি ঢাকাতে, আমার কাছে থাকে না একটা ছোট ছেলে, ঢাকাতে গেলে কি বড় উঁচু বিল্ডিং, এবং আমি তো মফস্বল থেকে গিয়েছি, প্রথমবারের মতো ঢাকায় গেছি। হ্যাঁ, প্রথমবারের মতো। এর আগে আমি ঢাকায় যাইনি কখনো। তো ওইখানে গিয়ে, এর আগে একবার গিয়েছি, কিন্তু ওইখানে 5 দিনের একটা প্রোগ্রাম ছিল, ওইটা ব্যাপারটা আলাদা। কিন্তু এইবারটা খোলামেলা ভাবে গিয়েছি। ওইখানে আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু অ্যাচিভ করতে হবে। থাকে না মুভিতে আমরা যেরকম দেখি, হ্যাঁ, যে নতুন শহরে আমি আসছি, ছোট শহর থেকে বড় কিছু করতে হবে। এক্স্যাক্টলি। এবং আমি যেই প্রথম এরকম সবকিছু পাচ্ছি, বড় বড় ব্যাপার, এবং আমার মধ্যে ওই ম্যাচুরিটি তখনও তৈরি হয় নাই।
তো সেইটার কিছু ফিডব্যাক আমি পাইছি, খুব ব্যাড ফিডব্যাক পাইছি। ব্যাড ফিডব্যাক বলতে ভাই? লার্নিং হয়েছে, বেশ কিছু লার্নিং হয়েছে। সেটা অফিস পলিটিক্সের যে ব্যাপারগুলো থাকে সেইটার বেশ কিছু বিষয় হয়েছে, কারণ আমি ছিলাম মানে সর্বকনিষ্ঠ এবং মফস্বল থেকে যাওয়া একটা ছেলে। তো ওইটার কিছু বিষয় আর কি আসছে। তো আমি শিখছি লাইফে, ওইটা একটা বড় পার্ট ছিল আমার লাইফে। পাইবিডিতে সাস্টেন করলাম আমি হচ্ছে 4 মাস। এই লার্নিং গুলোই না ভাই আমাদের এই যে আমরা মানে বিভিন্ন মানে কঠিন টাইমে আমরা মনে করি যে দিস ইজ দ্য এন্ড, বাট আমার কাছে মনে হয় এই লার্নিং গুলোই সামনে আগাইতে হেল্প করে। এইটাই তো স্টার্টিং হলো মাত্র। বাইবিডি থেকে যখন হচ্ছে আমি বের হব, 4 মাস আমি সাস্টেন করতে পারছি। বের হওয়ার আগে বাসায় বারবার বলছি যে তারা তো জানে না, এবং ফ্যামিলি ডেফিনেটলি ভালো চাই। আব্বু বারবার বলছে এখান থেকে আসা লাগবে না, আর একটা জব, হ্যাঁ আমি শেয়ার করছি ফ্যামিলিতে যা যা ব্যাড বাজ আমি হচ্ছে শিকার হচ্ছি। তো আম্মু বারংবার আমাকে এবং আমার, ততক্ষণ আমি ম্যারিড, আমার ওয়াইফকে আম্মু কনভিন্স করার চেষ্টা করতেছে যে আসার দরকার নাই, ওরে থেকে যেতে বলো। যে কবার আমাকে হচ্ছে এরকম আটকায় রাখার যে ব্যাপারটা হয়েছে, যে এখানে আটকায় রাখতে হবে, ততবারই আমি হচ্ছে ওইখানে থাকিনি, আমার মতো করে আমি স্বাধীনভাবে ইয়ে করছি। তো এরপরেও এরকম অনেকগুলো ঘটনা ঘটছে, এই জন্য এই কথাটা বললাম। তো আমার কাছে এবং সবার মানে বাইরের থেকেই যে আমি হয়তো হেল্প পাবো না, কিন্তু আমার এটা করতে হবে। ততক্ষণে আমার মনে হলো যে আমি আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করি, যেহেতু জবে থাকতে নাকি জবে থাকতে আমি হচ্ছে লাঞ্চ করতাম, তখন লাঞ্চ করতাম হয়তো 10-15 মিনিট, আর বাদ বাকি টাইমে আমি ফোনে কথা বলতাম, অফিসের থেকে নিচে গিয়ে কন্ট্যাক্ট করতাম, রাতে বেলা কন্ট্যাক্ট করতাম। তো এমনও ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন? হ্যাঁ, এবং কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি নক করলে কি তারা কি ফিডব্যাক দিবে? ডেফিনেটলি না, কেউ দেয় না। তো আমি চিন্তা করলাম যে কন্টেন্ট ক্রিয়েটররা তাইলে ব্র্যান্ডের সাথে যেহেতু কাজ করতেছে, ব্র্যান্ডরা কিভাবে তার সাথে কানেক্ট হলো, ফার্স্ট টাইম কিভাবে কানেক্ট হলো। আমি একটা মেসেজ সাজালাম, তখন তো চ্যাটজিপিটি আসে নাই, বা আমি ইউজ করি না। তো এটা ডেফিনেটলি আমার এখান থেকে আসে, আমি ওইটাই বলতে যাচ্ছি যে আমার বানাতে হয়েছে কারো হেল্প ছাড়া। তো আমি মেসেজটা এইভাবে সাজালাম যে তার নাম দিয়ে স্টার্ট করবো, এমন না হ্যালো ভাইয়া দেখেন না এটা। আমি তো আগে যে 2016-17 সালে সালমান ভাইদের আমি একটু আগে ইন্টারাপ্ট করি। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে মানে আমাদের এই যে কমিউনিকেশনের স্কিল মানে এত প্রবলেম আছে। আমি দেখি, যেটা আমি রিসেন্টলি টুকটাক ভিডিও বানাচ্ছি, তো বা এর আগেও প্রচুর মেসেজ পাই, বা হয়তো তার প্রয়োজন বা তার একটা হেল্প লাগবে বা যে কোনো কিছু হইতে পারে। মেসেজটা দেয় কি, জাস্ট দেখা গেল সালাম দিচ্ছে, হাই দিচ্ছে, হ্যালো দিচ্ছে, বাট সেটা না করে সে যদি ডিরেক্ট পয়েন্টে বলে, দেখা গেল এবার হ্যালো দিলে সে আবার কেমন আছেন, হ্যাঁ এত তো সময় ভাই, এত কিছু না করে সে যদি ডিরেক্ট তার একেবারে পরিচয় দিয়ে তার স্পেসিফিক একটা কোশ্চেন করতো, তাহলে কিন্তু তার ব্যাপারেও মনে হয় যে না, হি ইজ দ্য গাই, ঠিক আছে একটা করি। বাট যে হাই হ্যালো সালাম, সেটা না, আপনি যেটা কি একদম পুরো একটা তাকে একবারে একেবারে স্পেসিফিক, এবং ভাইয়া টাইয়া না, নাম ধরে উচ্চারণ করে তার যেই নাম সেটা। তো সেটা লেখার পরে আমি এমন ভাবে আমরা কিন্তু মেসেজ দেখি কি, যদি উপর থেকেও দেখি প্রথম 2 লাইন দেখতে পারি, তো ওই 2-3 লাইনের মধ্যে এমন ভাবে লিখলাম যেন মেসেজটা খোলে। হ্যাঁ, মেসেজটা খোলে এবং মনে হয় যে এটা কোনো ব্র্যান্ড মেসেজ দিয়েছে তাদেরকে। তো ব্র্যান্ড মেসেজ দিলে তো পয়সা আসবে, মেসেজ তো দেখতে হবে আমার। মেসেজ দেখছে, দেখার পরে দেখে এটা তো অন্য কেউ মেসেজ দিছে। কিন্তু এইটা করে আমার বেশিরভাগ মানে কেমন ছিল মেসেজটা, মানে মনে আছে কি? হ্যাঁ, আমার ডেফিনেটলি মনে আছে। আমি লিখতাম যে হ্যালো অমুক, তার নাম, I am reaching out to you about ফুল মানে একটা বিজনেস স্টাইল, হ্যাঁ about particular, হ্যাঁ, কিন্তু ওই 2 লাইনের মধ্যে উল্লেখ করতাম না যে আমি ভিডিও এডিটর, কোনো কিছু উল্লেখ করতাম না। বলতাম যে এইভাবে লিখতাম যে যেন তার মানে কোনো একটা ব্র্যান্ড মেসেজ দিচ্ছে আর কি। তো পরবর্তীতে সেই মেসেজটা প্রথম যে ওপেন করে সে হচ্ছে এটিসি রিমন ভাই। আমি তখন ঢাকাতে মেসে থাকি, মোহাম্মদপুরের একটা মেসে। এর মধ্যে 3 মাস ছিলাম, দুর্ভাগ্যবশত আমার 3 মাসে 3টা জায়গা বদলাইতে হয়েছে ঢাকাতে। খুবই বাজে অবস্থা ঢাকাতে প্রথমে গেলে, মানে এত স্ট্রাগল। আমিও যখন ফার্স্টে ঢাকায় গেছি, সেই 2010 সালের কথা বলতেছি, মানে জ্বর টর হয়ে বা ঢাকায় শুরুতে যেই আর কি আপনার একটা ওয়েদার শিফট, তারপরে খাওয়া দাওয়া চেঞ্জ, সবকিছু মিলায় মানে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় প্রথম যারাই যায়। আপনি 2-3 বার চেঞ্জ করছেন বাসা? 3 মাস 2-3 বার চেঞ্জ করা লাগছে। এটার মূল কারণ আমার কাছে মনে হয় আমার মানে সফটনেস। আমি যে
তাদের সাথে ভালো ব্যবহার করছি, এটা তারা একটু সেভাবে সদ্ব্যবহার করেছে আর কি, আচ্ছা, অসৎ ব্যবহার করেছে। ইউজ করছে বা হ্যাঁ। আপনারে মানে জ্বালাইছে এইটা। হ্যাঁ হ্যাঁ, তো এই কারণে আমিও আর সাস্টেন করতে পারি নাই। পরবর্তীতে গিয়ে ওই যে লাস্টের ডিসেম্বর মাসে যখন ছেড়ে দেব, ওই সময় থেকেই আমার হচ্ছে ওই যে সেই লার্নিং, এবং আমি ইউটিউবে অনেক কিছু দেখলাম, শিখলাম, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করলাম, যে কিভাবে আরো অ্যাপ্রোচেবল হতে হয়। একদম ট্রাস্ট মি ভাই, আমার এমন হয়েছে যে হোটেলে আমি খাইতাম, ওইখানে তো তুমি তুমি করে কথা বলতো। আমার উইদিন 1 উইক আমাকে, যখন আমি মানে গেলাম, সেই অ্যাপ্রোচটা এমন ছিল, সে আমাকে স্যার ডাকা শুরু করলো। আমি একদম মানে লেজিট এই রেসপন্স পাইছি, একদম ইনস্ট্যান্ট, যে আফটার ট্রান্সফর্মিং ইওর পার্সোনালিটি, যে মানুষজন অন্য টাইপের বিহেভ করতেছে। পরবর্তীতে আমি হচ্ছে এটিসি ইমন ভাইয়ের সাথে, ভাই এটা একটু ওই গল্পটা শোনার আগে মানে এটা আপনি কি চেঞ্জেস আনছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে বা ওয়ে অফ টকিং এ, মানে কি কি জিনিস চেঞ্জেস আনছেন? মানে খুব ইন্টারেস্টিং লাগতেছে, এজন্য আমি হচ্ছে আমার কথা বলার ধরন চেঞ্জ করে ফেলেছিলাম, এবং আমি ইন্টারেস্ট চেঞ্জ করলাম, একই সাথে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছি, আমার ড্রেসিং চেঞ্জ করেছি ওই সময়, এবং ওয়ে অফ টকিং, যেটা আপনি বললেন, যেই ব্যাপারগুলো আসে পার্সোনালিটির মধ্যে, সেই ব্যাপারগুলো চেঞ্জ করেছি। এবং আমি খুবই মিশুক স্বভাবে ছিলাম, এই জিনিসটা ঢাকা নষ্ট করে ফেলেছে আমার মধ্যে থেকে। এটা কি ভাই নেগেটিভ সাইডও কি এর নাই, যে আপনি আপনার ট্রু সেলফটাকে মানে চেঞ্জ করে ফেলাচ্ছেন? অবশ্যই এটা আমি মানে একটা সেন্সে যদি বলি যে আমাদের লাইফে মানে পার্সোনালিটি বিল্ড আপের দরকার আছে, আমাদের কমিউনিকেশন স্কিলের বিল্ড আপের দরকার আছে, ওইটাই আমাদের অপরচুনিটি গুলো ওপেন করে দেয়। বাট এটা কি কাইন্ড অফ আপনার নিজেকে চেঞ্জ করা হয়ে যায়নি তখন? আমার এখনো এটার ব্যাপারে আফসোস হয়, আমি আমার ওয়াইফের সাথে এই ব্যাপার নিয়ে এখনো কথা বলি, কিন্তু পৃথিবী এভাবেই চলছে, তো আমাকেও পৃথিবীর সাথে এইভাবে অ্যাডপ্ট করে নিতে হচ্ছে, এবং টাইমের সাথে সবকিছুই। আচ্ছা, সো ইট ইজ হোয়াট ইট ইজ। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে মানে আমি আমার নিজের মানুষের কাছে মানে এটা আবার আমিও বিলিভ করি যে কথার কথা আমাদের আচরণ না, বা আমাদের যেই ওভারঅল প্রেজেন্টেশন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, আমি একটা মানুষ আমার বন্ধুদের কাছে যে হয়তো একরকম, আমার অফিসে একরকম, এতে একরকম। তো এটা বলতেছেন আপনি যে প্রফেশনালিজম আনতে গেলে বা ভালো কিছু করতে গেলে ওই জিনিসটা থাকতে হবে। হ্যাঁ, আমার কাছে আমি পরবর্তীতে না, আমি হচ্ছে 2 2 4 মিলাইছি অনেকবার। ওই ট্রান্সফরমেশনের পরই একদম ইনস্ট্যান্ট আমার হচ্ছে ইমন ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, এবং হ্যাঁ, এবং ইমন ভাইয়ের সাথে আমার ফার্স্ট মিটিং মোহাম্মদপুরেই হয়েছে। উনি বাইক নিয়ে আসছিল, ওনার সাথে ফার্স্ট মিটিংটা আমি ক্র্যাক করছি, এবং খুবই প্রফেশনালি ক্র্যাক করছি। আমার কাছে এত মজা লাগছে যে এই যে চেঞ্জেসটা, তার তার সে আমাকে যেভাবে মানে অ্যাকসেপ্ট করছে, এই অ্যাকসেপ্টেন্স তো আমি পাই নাই এর আগে। আমার বয়স কম তখন, এখনো অল্প, এই বয়সের ভিত্তিতে মানুষ জাজ করে ফেলে। হয়তো সামওয়ান যে দেখা গেল স্কিল আছে, বাট ওর প্রেজেন্টেশন নাই বলে ও হয়তো ওকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারতেছে না, নিচ্ছে না ইচ্ছাকৃতই, ব্যাপারটা ওই রকমই কাজ করে। পরবর্তীতে তার সাথে অনেক সুসম্পর্ক হয়েছে। তারপরে ফার্স্ট কাজ কি বেসিক্যালি ইমন ভাইয়ের সাথে ফার্স্ট কাজ হয়েছে, এবং আমি ফিজিক্যালি তাদের সাথে কাজ করেছি। শুটে গিয়েছি সাভারে, শুক্রবার ছিল। আমার এমনও হয়েছে যে আমি সকালে গেছি অফিসে যাওয়ার পরে সন্ধ্যার দিকে প্রায় রাত 8টা 9টা বাজে, ওই সময় বাসে করে চলে গেছি, একদম একটানা কাজ করে, সারাদিন পিসিতে বসে কাজ করার পরে একটানা কাজ করে 8টা 9টার দিকে চলে গেছি হচ্ছে এটিসির অফিসে। এটা হচ্ছে মিরপুরে, 60 ফিটে ছিল ওই সময়। বাসে করে যাওয়ার পরে রাত প্রায় 1টার দিকেও আমাকে এটিসি থেকে বাইকে করে নামাই দিয়ে গেছে। এমন ভাবে কাজ করছি যে ধুমায় শুধু কাজ করছি, আমি একদম কাজ করছি, কিছু দেখি নাই। ওরা তো তখন প্রচুর কন্টেন্ট বের করতো, কিন্তু আমাকে দিয়ে তখন টেস্ট করতেছিল। আমি তো তখন তাদের অফিসে ঢুকি নাই, এবং আমি তাদেরকে বলছি যে আমি ফ্রিল্যান্স কাজ করব। আমি ইভেনচুয়ালি ঢাকাতে ল্যাপটপও নিয়ে গেছিলাম, যে ওই ফটো এডিটের কাজগুলো করব, যেইভাবে আর্ন করা যায়, যেভাবে ফ্যামিলিকে প্রোভাইড করা যায়, ওইটা হয় নাই। প্র্যাকটিক্যালিটি ব্যাপারটা একটু ডিফারেন্ট, আর স্পেশালি ঢাকাতে তো খুবই ডিফারেন্ট। হয়তো আমি অ্যাডাপ্ট করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু না, এটা আই গেস ভাই সবার জন্যই কাইন্ড অফ সেম। শুরুতে মানে এই যে এখান থেকে মনে হয় যে ঢাকায় গেলে টাকা উড়ে বা হচ্ছে এত তো অপরচুনিটি, এত তো, বাট ইটস নেভার ইজি। হ্যাঁ, ওই জায়গাটায় নিয়ে যাওয়া, নিজেকে একটা অপরচুনিটি ক্র্যাক করা, বারবার ট্রায়ার পরেই তো ক্র্যাক হবে। এখনো পর্যন্ত আমার ঢাকা একটা ট্রমাটাইজ, মানে ঢাকা শুনলে আমার কেমন যেন ট্রমা হয়। আমি এই কারণেই এখনো যশোরে আছি, ঢাকাতে শিফট হই নাই। ভাই আমি কিন্তু পার্সোনালি মানে এটা আসলে যারা ঢাকা থেকে দেখতেছে বা যারা আসলে
মানে ঢাকার তারা কি মনে করবে জানি না, মানে পার্সোনালি আমিও 7-8 বছর তো ঢাকায় থাকছি, বাট স্টিল যে মানে আমার মনে হয় যে লাইফ ইজ সো হার্ড ইন ঢাকা। হ্যাঁ আমি এই যে যশোরে আছি ভাই, কি যে শান্তি লাগে। আর ঢাকায় যে যখন যাই দেখা গেল যে মাঝে মাঝে মাসে 2-4 বার যাওয়া হয়, জ্যাম ট্যাম একদম ভাল লাগে না, মানে মনে হয় যে ওই যে ধোলাই পাটটা পার হইতে পারলে শান্তি। ঠিক আছে, যদিও ঢাকার ব্যাপার স্যাপারগুলো এখন খুবই আলাদা, কারণ হচ্ছে এখন তো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করছি। ওই সময় যেন প্রতিটা মানুষই এমন অপরচুনিটি ঢাকায় অবশ্যই বেশি, হ্যাঁ অপরচুনিটি অনেক বেশি। এই যে কন্টেন্ট ক্রিয়েটর সবাই তো ঢাকায়, ম্যাক্সিমাম সবাই তো ঢাকায়। এখন ওই যে কাজের মধ্যে থাকা হয়, ওই ফিলটা এখন আর খুব একটা পাই না যে আগে যেরকমটা ছিল। তারপরও ওই একবার আপনার যখন ফার্স্ট ইমপ্রেশন খারাপ হবে, পরবর্তীতে কিন্তু আপনি ওই ভয়টা পাবেনই, যে চুনে মুখ পড়া গেলে লবণ দেখলেও ভয় পাবে, ব্যাপারটা ওইরকমই আমার ক্ষেত্রে এখনো ওইটা কাজ করে। তাহলে আপনাকে একটা রিয়েলি ট্রমাটিক এক্সপেরিয়েন্স দিছে এবং ইট ওয়াজ, হ্যাঁ আমি তো সারফেস লেভেল থেকে আপনার সাথে কথা বলছি, একদমই বললাম যে ব্যাড বাজ, খুব লাইট লাইট শব্দ বলে বললাম তো, কিন্তু ডিপ ডাউন অনেক ব্যাপার স্যাপার থাকে যেগুলা হয়তো ওইভাবে শেয়ার করা পসিবল হয় না। তো এরকম পরবর্তীতে এটিসির সাথে যখন কাজ ওই যে ওইভাবে করে কাজ করতেছে এবং লং টার্ম কাজ করতেছে, লং টার্ম বলতে বোঝাচ্ছে আমি 3-4 দিন হচ্ছে এরকম ওইরকম রাত 1টা-2টার দিকে আসছি, 2টা বাজে নাই 1টার দিকে আসছি, এবং আমি থাকি মেসে। তারা কোঅপারেটিভ ছিল একদম লাস্টে যেখানে ছিলাম, তো ওরকম নামাই দিয়ে যেত। ওই রাতে খাওয়া দাওয়া, আমার শরীর একটু অসুস্থ হয়ে যাওয়া শুরু করলো। আমি চিন্তা করলাম যে ঢাকার যেই মানে এটিসি যে কাজটা আছে ওই ওদের অফিসে শিফট হয়ে যাব। মিন ওয়াইল আমার মেসেজ সিন করলো অ্যাপোলো গেমিং নয়ন ভাই। আচ্ছা, তো ওনার বাসা যশোরে। এখন যেহেতু যশোরে ওনার বাসা, আমি যদি ওনার বাসায় কাজ করতে পারি এবং এটিসির কাজ বাসা থেকেই দিতে পারি মানে ফ্রিল্যান্স, তখন তো আমার তাহলে তো আমার রাইট আর কিছুই তো প্রয়োজন নাই। নয়ন ইমন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে যে সে তাদের অফিসে আমি পার্মানেন্টলি ঢুকবো, অলরেডি কথা হয়ে গেছে। যশোরের অফিস না, ইমন ভাই ঢাকাতে এটিসিতে। নয়ন ভাই যখনই মেসেজ সিন করছে এবং তার সাথে আমার খুবই হ্যান্ডসাম স্যালারি, আমি ঢাকাতে যে স্যালারি পাচ্ছি তার চেয়ে বেশি স্যালারি যশোরে পাচ্ছি নয়ন ভাই। হ্যাঁ, এবং আমার কাছে এইটাও মনে হয় ওই যে আমি যেভাবে ওয়ে অফ মানে টকিং আমার ওই সময় ছিল, আমি যেভাবে কনভিন্স করেছি তাকে, ওইটা কাজে দিয়েছে। আদারওয়াইজ আমি হয়তো 10,000 টাকার স্যালারিও পেতাম না যশোর থেকে, কারণ আমি কথা বলছি 2022-এর কথা, এবং ভিডিও এডিটিং তখন যশোরে খুব আহামরি কোনো বিষয় না। এখন তো মুখে মুখে ভিডিও এডিটিং। তো ওই সময় হচ্ছে বাইক বিডিতে যেই স্যালারি পাচ্ছি তার চেয়ে বেশি স্যালারি ওইখানে আমি ক্র্যাক করছি নয়ন ভাইয়ের ওখানে অ্যাপোলো গেমিং এ। জানুয়ারি মাসে চলে আসলাম যশোরে। আসার পরে 2023-এ, হ্যাঁ 2023-এ চলে আসলাম জানুয়ারি মাসে। হ্যাঁ, তো আসার পরে আমি হচ্ছে বাসা থেকে তো এখনো ওরকম মোটামুটি নারাজ যে ঢাকা থেকে ছেড়ে চলে আসলে কেন, এবং তাদের কথা হইতেছে তারা তো খারাপ চায় না সত্যি বলতে, কিন্তু তারা চায় যে যেখান থেকে অর্থ আসছে বা আসতেছে সেই জায়গাটাকে ঠুকরায় না দেওয়া। এখন স্যাক্রিফাইস তো করতে হবে ফর দ্য বিগার পিকচার। আমি তো বুঝতেছি যে আচ্ছা এখানে একটা জায়গা থেকে ওইভাবে হবে না, মাঝে মাঝে আসলে বড় ডিসিশন নেওয়া লাগে। হ্যাঁ, এবং ওটা আমার জন্য আমি যদি এখন কিছু পাইতে গেলে রিস্কি ডিসিশন নেওয়ার কোনো বিকল্প নাই। পিছনে ফিরে তাকাইলে আমার কাছে এটা অনেক মানে বড় রিস্ক মনে হয় যে ওই সময় যদি এভাবে কাজ না করলো। আমি এখানে আসতেছি বলতেছি, প্রথম মাস কাজ করলাম নয়ন ভাইয়ের এখানে অফিসিয়ালি 9 to 5 জব, মানে 10 to 6 বেসিক্যালি, আর রাতে গিয়ে কাজ করবো এটিসির। তখন আমার কোনো পিসি নাই। আমি আব্বুরে অনেক ভাবে কনভিন্স করলাম যে আমি এই টাকাটা ফেরত দিয়ে দেবো, তুমি আমাকে পিসি কিনে দাও। 18 দিন পরে জানুয়ারির 18 তারিখে বা 15 তারিখে সে আমাকে একটা পিসি কিনে দিল যশোর থেকেই। আব্বু দেখেন আমার আব্বু একটু ওল্ড মানে বয়সের দিক থেকে, এবং একটু সেভাবেই চিন্তা ভাবনা করে। সে কিন্তু ঢাকা থেকে আমার স্টারটেক পরিচিত ছিল, সে কিন্তু স্টারটেক থেকে নাই। আমি বলছি যে কারণ টাকাটা সে পাঠাইতে দ্বিধাবোধ করছে যে ঢাকায় পাঠাবো হ্যাঁ কি না কি হবে। সেই জায়গা থেকে কনভিন্স করছি যে এরকম 1 লাখ টাকা দিয়ে পিসি বানাও, আমি 1 লাখ টাকা জেনারেট করে দেবো। হ্যাঁ, প্রথম সে এগ্রি করলো উইদাউট জিপিইউ। এখন আমি তো জিপিইউর মর্ম ওইভাবে বুঝি নাই। এটিসির ভিডিও যখন এডিট করা শুরু করছি আমার 1.5 দিন লাগতেছে একটা ভিডিও রেন্ডার হইতে। রিল ছিল, তাও হচ্ছে ওইটাতে আফটার ইফেক্টের কাজ করা ছিল। এডিট করতে খুব ঠিকঠাক সমস্যা হচ্ছে না। আমি ঘুমাইতে গেছি, এবার ওইটা রেন্ডারে দিয়ে গেছি, সকালে উঠে দেখি আমার 36% হয়েছে। স্পেসিফিক মনে আছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি এইটা তো দিতে হবে।
নাহলে ওই দিক থেকে তো আমার ঝাড়বে এখন, এই ভিডিও তো দিতে হবে। এবং ওই ভিডিওটা খুব সুন্দর করে এডিট করছিলাম, আফটার এফেক্টে খুব সুন্দর করে এডিট করছিলাম। আর নয়ন ভাইয়ের এখানে পিসি ছিল গেমিং পিসি, আরো বড়, মানে সে তার মানে ওইখানে অপরচুনিটি আরো বেশি ছিল। পরবর্তীতে নয়ন ভাইয়ের এখানে কাজ করতেছি আর এটিসির সাথে কাজ করতেছি। ডিল ছিল এটিসির সাথে যে তাদের 20টা রিল করে দিব এবং হচ্ছে 3টা বা 4টা বড় ভিডিও। এক মাসে যেহেতু রেন্ডার আমার ওই যে সরি জিপিইউ নাই, প্রবলেম হইতেছে, 1 মাসের মাথায় এটিসির সাথে কাজ হয়ে গেল অফ, যে ও পারতেছ না, মানে ডেলিভারি দিতে পারতেছ না, আর কাজ করাবে না। এখন হয় কি, আমার শুরু থেকেই কনভিন্সিংটা আলহামদুলিল্লাহ ভালো, আমি যে করে হোক কনভিন্স করেই ছাড়ি। রাফিদ ভাইয়ের এখান থেকে যখন আমি দেখলাম যে আর কনভিন্স হচ্ছে না, এখন তো আমার জন্য একটু প্রবলেম। কারণ নয়ন ভাইয়ের যেই স্যালারি রেঞ্জ, ওইটা দিয়ে তো আব্বুরে যেই আমি কমিটমেন্ট দিছি সে তো হবে না। তো এখন যেহেতু কমিটমেন্ট দিয়ে ফেলছি এবং ওইখান থেকে কাজ অফ হয়ে গেছে, তখন আমি আবার আউটরিচ করা শুরু করলাম। যেভাবে ওই যে মেসেজগুলো দিচ্ছিলাম ওইটা দেওয়া স্টার্ট করলাম। আমার মনে আছে, কারণ ওখানে না পরবর্তীতে অনেকে মেসেজ সিন করছে, আমার স্টার্টিং এ মনে আছে সিয়াম ভাই, কি আপনি ওই রেফারেন্স গুলো দিতেন যে আমি এগুলো কাজ করছি? হ্যাঁ হ্যাঁ, আর আমি না খুব ভালোভাবে ইউটিলাইজ করছি, একদম অনেস্টলি বলি, আমি যেই ওয়েতে পসিবল কনভিন্স যেইভাবে করতে হবে সেইভাবে আমি কনভিন্স করছি। তো সিয়াম ভাই হচ্ছে মেসেজ সিন করলো এসপি ক্রিয়েশন, খুবই ভালো বিষয়। তার তো আমি ওই সময় আমি মিম দেখি, ওইটা আমি তো মানে অত হিটও হইনি, না না, অনেক 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 23 সালে তার অলরেডি 1.5 মিলিয়ন মতো ফলোয়ার, আমরা একসাথে গেইন করেছি 2.3 মিলিয়ন ফলোয়ার। তারপর থেকে তার আবারও সিম্পল ভিডিও আসা শুরু হলো এবং তার প্রোডাকশন হাউস আছে মনে হয়, সে সেখান থেকে এখন ইন হাউসে কাজ করে, এই জন্য আর ফ্রিল্যান্স করে না। সিয়াম ভাইয়ের সাথে আর সে তো খুব ফানি গায়, কথা বলে আমি খুব মজা পাচ্ছি, কানেক্ট করতেছি। ইয়াং রিয়েলি ফানি গায়, হ্যাঁ রিয়েলি ফানি গায়। দু একটা টাইমে একটু ডিপ্রেস থাকে উনি না, যেটা শো করে ওইটাই, হ্যাঁ হ্যাঁ ওইরকম ফান পারপাজ এরকম ইয়ে করে, মজা করে করে কথা বলে, কিন্তু ছোট করা না আর কি। আচ্ছা, যে থাকে না মজার ছলে ছোট ছোট করে, তো ওরকম করে আমরা একসাথে কাজ স্টার্ট করলাম। এখন সিয়াম ভাইয়ের মিউজিক ভিডিও আসলো, ওই যে প্যারোডি, উনি একজনের সাথে ইয়ে করলো, ওইটা আমি সারা রাত ধরে এডিট করলাম। নয়ন ভাইয়ের ওখান থেকে আসার পরে সারা রাত ধরে এডিট করলাম, এডিট করার পরই ওটা হিট হলো। এখন যেটাই আমি কাজ করি না কেন সেটাই আমি আমার আবার ব্র্যান্ডিংটা খুব ভালো করে করেছি, যার কারণে বিকজ অফ ইওর মিউজিক চয়েস, ওই চয়েসটা মিউজিকও কি আপনি চয়েস করতেন? মিউজিক বানাই দিয়েছিল উনি। আচ্ছা, উনি হচ্ছে একদম মানে প্রফেশনাল ডিজে শিপন ভাই, ওটাও চট্টগ্রামের, ওনার মাধ্যমে একটা হচ্ছে মিউজিক বানাইছিল, ওই মিউজিকের উপর ডিপেন্ড করে হচ্ছে ভিডিওটা বানাইছিল। তো ওটা ডেফিনেটলি ওই যে প্যারোডি টাইপের ভিডিও, প্রচুর শেয়ার হয়েছে, মানুষ দেখছে, আমি ওটা শেয়ার করছি। এবং যেটা বলছিলাম যে সত্যি বলতে আমার ধারণা আমার থেকে ডেফিনেটলি অনেক ভালো ভালো এডিটর আছে, কিন্তু তারা শো হচ্ছে না। আমি শো হচ্ছি কারণ হচ্ছে আমার ব্র্যান্ডিংটা আমি খুব স্ট্র্যাটেজিক্যালি করছি, পার্সোনাল ব্র্যান্ডিংটা আমি খুব ভালোভাবে করছি ফ্রম দ্য স্টার্ট। যেমন ভাই, মানে আপনি কি করছেন যেটা অন্যরা করতে পারতেছে না? আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনি আমাকে দেখে 2-3টা জিনিস বলেন যেটা আপনি উইদাউট থিঙ্কিং আপনি আমাকে দেখে কি মনে হয়, কি জিনিস মাথায় আসে? ওরকম বলবো না, মানে আপনার কথা আসলে আমার না রিয়েলি যে বাপ কাবেটার কথা মনে আসে, যে উনাদের ভিডিও করছেন আপনি, এই জিনিসটা খুব চমৎকার ভাবে প্রচার হয়েছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো ব্যাপার হইতেছে কি যে আমি ব্র্যান্ডিং এর কাজটা করছি হচ্ছে শেয়ারের মাধ্যমে, স্টোরির মাধ্যমে, বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছি, তারপরে কিভাবে এডিট করছি মানে বিফোর অ্যান্ড আফটার শেয়ার করেছি, এবং এমন ভাবেই শেয়ার করেছি যেগুলা প্রচুর গ্রুপে শেয়ার করেছি, টিকটকে শেয়ার করেছি, এবং ওইখান থেকে মানে 1000 ভিউজ ক্রস করছে, প্রচুর মানুষ মানে এডিটিংটাও দেখতেছে, আবার এত যে বড়দের সাথে কাজ করতেছে এটার মাধ্যমে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসটা অন্যদের পুরো মিসিং। হ্যাঁ 100K ভিউজ ক্রস করছে ফার্স্ট ভিডিওতেই। সিয়াম ভাইয়ের কালার গ্রেডিং এ শুধু একটা ভিডিও দিয়েছিলাম, এবং আমি স্পেসিফিক ফানি পার্টটাই চুজ করছিলাম, যে মানুষ যদি কালার গ্রেডিংটাও পছন্দ না করে ওই ফানি পার্টটা টুকুর জন্য হলেও, হ্যাঁ এইরকম ছোট ছোট বিষয় আমি ফোকাস রেখে হচ্ছে ইয়ে করছি। পরবর্তীতে আস্তে আস্তে যখন কাজ করা স্টার্ট করলাম,
ডিফারেন্ট কাইন্ড অফ পিপলের ফেস আসা শুরু হলো, এবং তাদের এরপরে সাথে আপনি সিয়াম ভাইয়ের পরে আর কার সাথে ভাই পরপর কাজ করেন? তার পরপরই আমার এরপরে আপনার বেসিক্যালি নেটওয়ার্কটা খুলে গেল, আপনি যাকে রিচ করেন মোটামুটি হ্যাঁ সবাই এগ্রি করে। রিচ আসে, হ্যাঁ তারা হচ্ছে ইয়ে করে। যেমন ভাই কার সাথে কাজ আমার করেন? তারপরই কথা মনে আছে, নয়ন ভাইয়ের সাথে কাজ করার সময় আমার কাজ শুরু হলো সিনজয় ভাইয়ের সাথে। সিনজয় ভাই কাজ করতে হচ্ছে সায়েন্টিফিক মানে জিনিসপত্র নিয়ে, হুম, এবং ফার্স্ট সিনজয় ভাইয়েরই যে প্রজেক্টটা নিয়ে কাজ করলাম, ওইটা কাজ করলাম 18 দিন ধরে। একটা ভিডিও? একটা প্রজেক্ট 7 মিনিটের, 18 দিন ধরে আমি এডিট করলাম। ওইটা হচ্ছে আমার প্রথম কি বলা যায় যে এইটা একটা নিউ এরা স্টার্ট হলো আমার লাইফের। ওই ভিডিওটা সব জায়গায় ছড়াই গেল। ওই রকম এডিটিং ওই টাইমে খুব কম মানুষ দেখেছে, এরকম একটা ব্যাপার স্যাপার খুব কম। যে জনরাটার কথা বলতেছেন আই ক্যান রিলেট, মানে ওই জনরাটা আই গেস যে আপনার হাত ধরেই হুম। শুরু হয়েছে, ওই টাইপ অফ স্টাইলিং। মানে হ্যাঁ। আগে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসলে কেউ একজন জাস্ট ইয়ে করতো, কাট করে করে হুম। বি-রোল ব্যবহার হুম। করতেছে, বাট আপনি যে আফটার ইফেক্টেড হ্যাঁ, ইমেজ হ্যাঁ, গুলো, হ্যাঁ। অ্যানিমেশন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার হাত ধরে আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পারফিউমে যে কাজটা ছিল, উনি কিছু কিছু ডিরেকশন দিয়ে দিত। সিনজয় ভাই খুবই পারফেকশনিস্ট টাইপের, হুম। তো উনি আমাকে বলে বলে দিচ্ছিল যে এটা এইভাবে করলে ভালো হবে। আর পাশাপাশি আমি অ্যালাইন্ড হতে গেলাম যে আচ্ছা এটা আমি তাহলে এইভাবে শো করব। তো ওইটা প্রচুর শেয়ার হয়েছিল এবং প্রচুর মানুষ দেখছে। ওইখান থেকে আমার অনেক বড় বড় ক্লায়েন্টও আসছে? বড় বড় সেলিব্রিটিদের সাথে কাজ হয়েছে। যেমন আমি যদি বলি, ওইটার মাধ্যমে সালমান সাদি ভাই আমাকে চিনছে, যিনি টেনমির স্কুলের হচ্ছে মেবি লিড এডিটিং সেক্টরের ছিল বা কোনো কিছু শুট। তারা কি তখন আপনাকে রিচ আউট করলো হ্যাঁ। যে হু ইজ দা গাই? না, 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 সে সে আমাকে ডিরেক্টলি মেসেজ দিল যে প্রোডাকশন কি তুমি করছো এরকম। আমি বললাম হ্যাঁ, এবং এই নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, হাউ আই ওয়ার্ক উইথ টেনমির স্কুল, ওইখানেও বলছিলাম। তো সালমান সাদি ভাই হচ্ছে আমাকে তাদের অফিসে ইনভাইট করে। ইনভাইট করার পরে আমার সামনে উনি বললো ওটা দেখা স্টার্ট করলো, এবং আমি এই বলছিলাম কাজগুলো, আপনার কাজগুলো হ্যাঁ দেখাইলো? এই ভিডিওটা এর আগেও এরকম কয়েকটা জায়গায় গেছি, তারা আমাকে মানে ইয়ে করার জন্য প্রেজেন্ট করছে ওই ভিডিওটা যে এইটা উনি এডিট করেছে এরকম। ওইখান থেকে স্টার্ট হইলো যে এডিটিং এর যেই একটা নতুন স্টাইল অফ এডিটিং। এমনও হয়েছে যে ওই টাইমটা তো প্রাইম টাইম, আমি যেই নতুন একটা ইফেক্ট তৈরি করেছি ওইটা মার্কেটে ছড়াই গেছে একদম। আই এগ্রি ভাই, আই এগ্রি। তো এরকম অনেকবার হয়েছে, মানুষ দেখে আমাকে ট্যাগ করছে যে ভাই এটাকে আপনি এডিট করছেন না, এটা আমাকে দেখে হয়তো কপি করা আছে। আর আমি এত বেশি ইয়েও করি নাই, এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যেহেতু কাজ করা হচ্ছে, স্টোরি দিতে আছি এবং পোস্ট করছি। এটা আসলে আমার কাছে কি মনে হয় ভাই, আসলে যে আমরা যেখানে কাজ করতেছি, শুধু যদি কপি করি তাহলে না, মানে ওই মানে বড় হওয়া যায় না। আই মিন কপি করে ওই ছায়া হিসেবেই থেকে থাকা যায়। যদি ইম্প্যাক্টফুল কিছু করা যায় যে না, এই জনরাটা একদম আমি বানাইছি, যেটা আপনি যে বলতেছেন এবং আমিও বিলিভ করি যে হচ্ছে পুরো জনরাটাই আপনার হাত দিয়ে আসছে, এবং তারপরে সবাই দেখা গেল যে ওই স্টাইল অফ ভিডিও এডিটিং, ওই স্টাইল অফ কন্টেন্ট আসছে আর কি। এখন তো মার্কেট প্লেসে আমি কিছুটা আছি, আমি যদিও মার্কেট প্লেস থেকে অনেক দূরে, অনেক কিছু আমি জানি না, কারণ ওইখানে আমার ফোকাসই না। যেখানে যাই বাপকা বেটার মতো এডিটিং লাগবে প্রতিটা সেক্টরে। বাপকা বেটার সাথে কেমনে কানেক্টেড হলেন ভাই? এটা খুব মজার একটা ঘটনা। আচ্ছা। ওই সময় আমি কাজ করছি ডিরেক্ট টেনমির স্কুলের সাথে। তো মুনজেরিনার পর একটা ভিডিও এডিট করছি, ওইটা হচ্ছে উইদিন 24 আওয়ার্স এরকম 2 or 3 মিলিয়ন হিট করছে। আপু হচ্ছে আমাকে নক করছে যে তুমি কি দেখছো এটা এরকম, খেয়াল করছো কিনা, ইয়ে হয়েছে। আমি বললাম যে হ্যাঁ আপু আমি তো দেখছি। ওই সময় শুভাশিস ভাইয়ের সাথে আমার অ্যাড আছে, ভাইয়া আমাকে কাজগুলো দেখতেছে। তো ভাইয়া একটা কাজ দিয়েছে, ওই সময় আমি টেনমির স্কুলের কাজ করতেছি চলমান। ভাই আমাকে একটা কাজ দিছে, ওই কাজটা, আর উনি খুবই কমিটমেন্ট, হ্যাঁ খুবই প্রফেশনাল। ওনার কমিটমেন্ট যদি ব্রেক হয় উনি মানে প্রচুর হতাশ হয় এবং রাগ করে, মানে কথার মূল্য আছে আর কি এক কথায়। তো আমি কমিটমেন্ট ব্রেক করে ফেলছি। এডিটিং উনি যেই টাইমের মধ্যে চাইছে ওইটা টাইমের মধ্যে হয় নাই। ভাইয়া আমারে এক গাদা কথা শোনাইছে যে এরকম এরকম ব্যাপার। এখন আমি খুব একটা পাত্তাও দিন, আবার খারাপও লাগছে। পাত্তা দিনের কারণ হইতেছে যে আচ্ছা ঠিক আছে, কাজ করতে গেলে প্রবলেম হবেই। ওটা হচ্ছে আমার প্রথম প্রবলেম। এর আগে যে কটা কাজ করেছি প্রবলেম হয় নাই, এরকম প্রবলেম। ভাইয়া আমার এরকম কথা অনেক কিছু বলছে, এথিক্স নিয়ে, এটা সেটা। এখন আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি আর কোনোদিনই হয়তো কাজ হবে না, সব ঠিক, আচ্ছা ঠিক আছে।
সমস্যা নাই, আমি তো কাজ করতেছি, ফ্রিল্যান্স প্রজেক্ট আছেই, কোনো সমস্যা নাই। পরে ভাইয়া আমাকে একটা কাজ দিল, ওইটাতে আমি খুব সুন্দর করে এডিটিং করে দিয়ে দিলাম। ওইটাতেও ওরকম প্রায় 2.1 মিলিয়ন ইন 24 আওয়ারের মধ্যে হিট করছে। তো তখন আমি আর ভাবিনি যে ভাইয়া আর কাজ দিবে, কারণ যেরকম ওই যে ফার্স্ট ইমপ্রেশনই তো খারাপ হয়ে গেছে, অলরেডি খারাপ হয়ে গেছে। এবং উনি যেভাবে বলছে আমিও সেভাবে ফিডব্যাক দিয়েছি, আচ্ছা ঠিক আছে হ্যাঁ। কিন্তু যখনই আবার কাজ দিয়েছে, কাজটা ভালোভাবে যাওয়ার পরে এবং আমি রেজাল্ট দেখি যে কেমন ভিউ হচ্ছে। ভাই যে আপনি ভিউ এর অনেক কথা বললেন, একটা ভিডিওতে বেসিক্যালি এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য আমার মনে হয় যে এটা হেল্প হবে। কি কি এলিমেন্ট আসলে থাকলে আপনার এই জার্নিতে, আপনি তো প্রচুর ভাইরাল ভিডিও নিয়ে কাজ করছেন, আপনার নিজ হাত দিয়ে গেছে, কি কি এলিমেন্ট থাকলে ওই ভিডিওটা অনেক বেশি যাওয়ার চান্স থাকে, অনেক বেশি ভিউ হওয়ার চান্স থাকে? অনেকে মনে করে যে এডিটিং ইজ দ্য কি, আমার কাছে মনে হয় স্ক্রিপ্টিং ইজ দ্য কি। আপনি যেই রকম স্ক্রিপ্ট ক্রিয়েট করবেন, যেরকম করে কন্টেন্টটা শুট করবেন, মানে এডিটিং এর আগে যে প্রসেসটা আছে সেই প্রসেসটাতে যদি আপনি 50% আগায় রাখতে পারেন প্রি প্ল্যান্ড ওয়েতে, পরবর্তী 50% আসে এডিটিং এ। আচ্ছা, তো এডিটিং তাহলে মানে ভিউ হইতে এডিটিং লাগে? ডেফিনেটলি ওকে। আপনি আপনি হচ্ছে 30% করার পরে 50% আমি আপনাকে দিয়ে দেবো, ওই ভিডিওটার ইন টোটাল হয়ে যাবে 80%। বেসিক্যালি আমার কাছে এখনো মনে হয় এতগুলো কাজ করার পরে স্ক্রিপ্টিং ইজ দ্য কি। আপনি যদি প্রপার স্ক্রিপ্ট করেন, প্রপার ডিরেকশন নিয়ে কাজ করেন এবং শ্যুটটাও সেভাবে করেন, তখন আপনার এই ভিডিওটা মানুষ পছন্দ করবে বেশি। যদি এডিটিং একটু সিম্পল থাকে, তবে ব্র্যান্ডিং এলিমেন্ট যদি আপনি অ্যাড করতে পারেন। ভাইয়ার ভিডিওতে ব্র্যান্ডিংটা আনতে আমাদের কোনো ব্র্যান্ডিং ছিল না। ভাইয়া কখনো আমাকে কোনো কিছু, কোনো রেফারেন্স, কোনো কিছু দেয় নাই ফার্স্ট থেকে। এখন আপনি যেটা দেখেন ওটা সত্যি বলতে আমার এবং ভাইয়ার তৈরি করা। স্পেসিফিক যদি বলি, আমার তৈরি করা আর কি। যে আপনি ওই স্টাইলটা নিয়ে করছেন, এরপরে ওইটাই হয়েছে, ওইটাই তারপরে তার ব্র্যান্ডে ভাইয়া আমাকে ফাইন টিউন করে দিয়েছে, আমরা এটা এইভাবে করতে পারি। অনেক কিছু আমরা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে গেছি যে এইটা কি কাজ করবে কিনা, এই 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 ইফেক্টটা দিয়ে দেখি, এইরকম করে দেখি। যখন আমার কাছে একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে না এটা স্ট্যান্ডার্ড না, এবং ভাইয়ার সাথে এটা যাচ্ছে না, এবং আমরা একই সাথে গ্রো করেছি। ভাইয়া ফার্স্টের দিকে ক্যামেরা দিয়ে ভিডিও দিয়েছে আমাকে প্রায় 10-12টা, পরবর্তীতে হয় ক্যামেরা নিল একটা, তার মনে হয় ক্যামেরা ছিল, ওইটা দিয়ে শুট করতো ইনডোর, পরবর্তীতে প্রফেশনাল টোটাল সেটআপে গেছে। তা আপনার কি কারেন্টলি মানে ততদিনের টিম কি হয়েছে, মানে সবটি নিজে হাতেই করতেছেন একদম পুরো ওয়ান ম্যান আর্মি, নাকি টিম দিয়েও করতেছেন তখন নাকি না? এখন? মোটামুটি 24-25-এর কথাই আমি যদি বলি, 24-25 থেকে, বা টিম কবে থেকে শুরু হয়েছে? 24 থেকে স্টার্ট হয়েছে। ওকে। একদমই তখন যেহেতু অনেকের কাজ করতেছেন, তাই তো? এবং খুবই শর্ট, মানে ছোট পর্যায়ে থেকে আর কি। কিভাবে আমি হচ্ছে যখন আমার এমনও হয়েছে যে আমি 3টা কাজ একসাথে আমি একা করতেছি। স্পেসিফিক যদি বলি, আমার মনে আছে হামজা ভাইয়ের কাজ করতেছি, ভাইয়ার কাজ করতেছি, এবং মুনজেরিন আপার একটা কাজ করছিলাম। একদম স্পেসিফিক আমার মনে আছে যে 3টা কাজ একই সাথে সাইমultaneously আমি এডিট করছিলাম। এখন আর ওইটা পসিবল হয় না আমার, কারণ এখন এডিটিং এ অনেক বেশি ফোকাস থাকা লাগে এবং অনেক বেশি স্টাডি করা লাগে। প্রথম টিম আপনি কেমনে শুরু করলেন? এডিটররা, অনেক এডিটর ছিল যারা আমাকে অনেক বেশি পছন্দ করতো, যে ভাইয়া না না না, আচ্ছা, ওভার দ্য বাংলাদেশ। আচ্ছা, তো অল ওভার বাংলাদেশ থেকে অনেকে নক করতো যে ভাইয়া আমি আপনার ফ্যান। তো যারা এরকম, হ্যাঁ আমি এডিটিং করি, তো আমি তাদের পোর্টফোলিও নিয়ে আসলে শুরু করলাম। পোর্টফোলিওতে দেখলাম যে আচ্ছা এই স্ট্যান্ডার্ডটা কিছুটা ফাইন টিউন করলে, তাদেরকে যদি প্রপার গাইডলাইন দেওয়া যায়, তখন তারা আরো বেটার রেজাল্ট আনতে পারবে। এবং সেটা হয়েছেও। আমার সাথে কাজ করছে 2023-এর শেষের দিকের থেকে এখনো পর্যন্ত এরকম 3-4টা এডিটর আছে। অনেকে ঝরে গিয়েছে, অনেকে অনেক ভালো কিছু করেছে, অনেক ভালো কিছু করেছে, এরকম আছে। আপনি তো মনে হয় যশোরে কম বেশি, যশোরে তো আপনার একটা টিম আছে, রাইট? না, আমার টিম আছে, বললাম না যে অল ওভার বাংলাদেশ। ওকে। ওরা ফ্রিল্যান্স কাজ করে। এবং একটা টিম আছে ঢাকাতে, মিরপুরে। ওরা হচ্ছে ওদের একটা এজেন্সি আছে, এবং যে এজেন্সির মালিক তার সাথে আমার খুব বন্ধুসুলভ, মানে খুব ভালো সম্পর্ক, তার এজেন্সি থ্রু দিয়ে আমিও কাজ করাই। যারা নতুন শুরু করতে চায় তাদেরকে আপনি হচ্ছে মানে শেখান বা সামথিং, এখনো কি এটা শুরু করছেন? না, প্ল্যান আছে সামনে? সময় হয় না এখন। আমি মাঝখানে একটা কোর্স লঞ্চ করেছিলাম, আচ্ছা, সেটা প্ল্যানিং করেছিলাম যে যশোর থেকেই স্টার্ট করব, কারণ যশোরে নাই, আমি নিজে খুঁজেছিলাম, পাই নাই। তো সেই জায়গা থেকে, এবং একটা প্রতিষ্ঠানের
সাথে কোলাবরেট করে, যেন এডিট করার পরপরই সেই প্রতিষ্ঠানের জন্য তাদেরকে মানে কর্মসংস্থান ব্যবস্থা করা যায়। শুধু যশোর বলবো না, ওভারঅল পুরো ইন্ডাস্ট্রিতে এখন এডিটরের চাহিদা অনেক, বাট সেই তুলনায় না মানে কোয়ালিটিফুল এডিটর খুব কম, খুবই কম। তো আমার মনে হয় যে রিয়েলি মানে আপনাদের যারা অলরেডি ভালো করছেন তাদের আসা উচিত শেখানোতে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এবং বেশিরভাগই আমি খেয়াল করছি যে কপি পেস্ট করছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে একটা জিনিস দেখবে সেটাকে কপি পেস্ট করবে। এখন ঠিক আছে, সবসময় ডেডলাইন অনেক সময় রাশ থাকে, অনেক সময় হচ্ছে প্রজেক্টে। কি করা উচিত যারা নতুন এডিটিং এ আসতেছে বা এডিটিং করতেছে, তাদের নিজেদের যদি ভালো কিছু করতে হয় এডিটর হিসেবে, তাদের কি প্র্যাকটিস গুলো করা উচিত? প্রথমেই লার্নিংটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে লার্নিং এ। যেমন সেটা হতে কোথা পারে, থেকে লার্ন করব? আমি প্রথমে একেবারেই সাফ সাফ বলে দিতে চাই, কোনো কোর্স করার দরকার নাই ভাই। আপনি ইউটিউব দেখেন, ইউটিউব থেকে মানে শেখেন, এবং একটা মেন্টর রাখেন, যে কোনো একজন যাকে আপনার কাছে বেস্ট মনে হয় ইন্ডাস্ট্রিতে, তার সান্নিধ্যে আপনি থাকেন, বা কয়েকজন হতে পারে, তার অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কাজ করেন। হ্যাঁ, এবং তার থেকে আপনি ইয়ে নেন, অ্যাডভাইস নেন, এতে করে অনেক কিছু আপনি শিখতে পারবেন। ভাই এটা এত অ্যামেজিং একটা ইয়ে দিছেন যে ডিরেক্ট আমি হচ্ছে জাস্ট কোর্স টোর্স না করে উল্টো আমি কারোর যদি ফাও মানে ও মানে টাকা পয়সা দিচ্ছে না, আমিও সেম করতাম। মানে যদি মানে আমিও যদি একজন নতুন এডিটর হইতে চাইতাম, যে ভাই একজন যে ভালো এডিটর তার আন্ডারে আমি বলতাম যে ভাই আপনার সাথে আমি কাজ করতে চাই, হ্যাঁ, আমি বেসিক কাজটা জানি ভাই, আপনি যা বলবেন তাই করব। এতে করে দেখা গেল যে 2-1 বছরে তার নিজের স্কিলটাও ওই লেভেলে যায়। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। আপনি আপনার লাইফে তাহলে কোনো কোর্স করেননি? না, কোনো কোর্স করি নাই। ইউটিউব ইজ এনাফ মানে যারা এই যে এডিটিং আসতে চায়। রিসেন্টলি সুভাষিস ভাই একটা হচ্ছে কোর্স আমাকে পারচেজ করে দিছে। যদিও আমি হচ্ছে কোর্স পারচেজের বিরুদ্ধে। আচ্ছা। ভাইয়া হচ্ছে এই কোর্স পারচেজটা করছে হচ্ছে ধ্রুব রাঠের এআই মাস্টার ক্লাস কোর্স ছিল। ওইখান থেকে উনি বলছে যে তুমি ধারণাটা নাও এট লিস্ট, যে কোনগুলা ইন্টারন্যাশনালি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। রিসেন্টলি তো আপনার যে ন্যাস ডেইলি, ওরাও তো হচ্ছে আপনার এআই দিয়ে একটা সিরিজই বানাইছিল এবং প্রচুর হিট হয়েছে, 100% এআই কন্টেন্ট। হ্যাঁ, বিভিন্ন ইতিহাস দিয়ে, আপনি হয়তো দেখছেন। দেখেছি। হ্যাঁ, তো ভাই এআই এর কথা আসতেছে, এআই এসে আপনার কতটুকু হেল্প হয়েছে, বা অনেকে আসলে যে মনে করতেছে যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আছে যে এআই এসে চাকরি চলে যাবে বা এত মানুষ লাগবে না, এইটার ব্যাপারে আপনার মানে এআই এসে আপনার কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত তো আমার চাকরি যায় নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত আমি সেফ। মেইন ব্যাপার হচ্ছে যে এআইটাকে আমরা আমাদের কাজে লাগাচ্ছি। এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর যার প্রোডাকশন মাসে 10টা, সে এআই দিয়ে প্রম্পট লিখে এসব করবে? এটা কি পসিবল? তার তো লোক লাগবে 100%, যে এআইটাকে ব্যবহার করতে জানে। তো সে রিপ্লেস হয়ে যেতে পারে যে এআই জানে না, কিন্তু যে জানে সে রিপ্লেস হচ্ছে না। আমরা আরো উইদিন শর্ট টাইম মানে একদম রিসেন্টলি আমার আরেকটা করা পডকাস্টের কথা মনে পড়তেছে, আমার ফ্রেন্ড ও অনেক ভালো মানের একজন গ্রাফিক ডিজাইনার, ও একটা ডায়লগ বলছিল যে এআই উইল নট টেক ইউর জব, এ পারসন হু নোজ এআই উইল টেক ইউর জব। আপনিও সেম একদম এক্স্যাক্টলি তাই বললেন। হ্যাঁ, আমাদের টাইম আরো কমে গেছে, আমরা হচ্ছে খুবই ভালো প্রোডাকশন অল্প সময় করতে পারছি। আপনি ভিডিওতে এআইটা কোন কোন জায়গায় ব্যবহার করেন? আমরা হচ্ছে ক্যারেক্টারের ফেসে রেখে, মানে ক্যারেক্টারের ফেসটাকে ডিটেক্ট করার পরে ওইটার একটা ক্যারেক্টার তৈরি করতে পারি। লেটস সে আমি এখন একটা ম্যানুয়াল মোশন করব, সো ওইখানে দেখাচ্ছি যে ক্যারেক্টারটা দৌড়াইতেছে। সো ডেফিনেটলি যে আপনার ক্লায়েন্ট, সে তো দৌড়ানোর মতো ছবি তুলে পাঠাবে না। তো তার ফেসটাকে আমরা ডিটেক্ট করার পরে ওই বডি ল্যাঙ্গুয়েজে ওইটাকে, হ্যাঁ, ভিডিও করি না, ওইটাকে মাল্টিপল পিকচার জেনারেট করি এবং ওইটাকে অ্যানিমেশন করি। পাশাপাশি এমন অনেক সময় প্রয়োজন হয়, যেমন রিসেন্টলি আমরা করতেছি ভাইয়ার ভিডিওতেই যে ভূমিকম্প নিয়ে একটা কাজ করা হয়েছে, পাশাপাশি বেশ কিছু ভিডিওতে কাজ করা হয়েছে যেখানে এরকম দেখাইতেছি যে ভাইয়া ঘুম থেকে উঠতেছে এবং ভূমিকম্প হতেছে, সে নড়ে চড়ে উঠতেছে। সো এইগুলো তো শুট করা পসিবল না, এইগুলো আমরা ওই এআই দিয়েই দেখাই দিতেছি, যেগুলো আমরা আগে বিদেশি বিরল ইউজ করতাম। হ্যাঁ, বিরল আকারে মানে করতেছি ভিডিওগুলো ছিল আসলে তখন। হ্যাঁ, এবং এখন আরো রিয়েলিস্টিক ওয়েতে হচ্ছে। আমি একটা ভিডিও এডিট করেছিলাম যে ভাইয়া টার্কিশ এয়ারলাইন্স এর থেকে প্লেনে করে যাচ্ছে এবং ফ্রিতে খাবার খাচ্ছে, এরকম একটা টপিক ছিল। ওইটাতে একদম রিয়েলিস্টিক ওয়েতে করেছি। এটা যদি আমি করতাম ডেফিনেটলি পারতাম, 3D করে করতাম। আমার প্রায় একদিন সময় যেত ওই 5 সেকেন্ডের মোশন তৈরি করতে। ওইটা আমার সর্বোচ্চ গেলে 1 ঘন্টা সময় লাগছে ওভারঅল।
একদিন লাগতো সেই কাজ এখন 1 ঘন্টা লাগতেছে। এখন এইটা 1 ঘন্টা লাগছে, এটা আরো ফাইন টিউন করা পসিবল। হ্যাঁ, ওটা হয়তো 5 মিনিটে সত্যি করা যাবে। আর সাধারণ মানুষ, আমার মনে হয় যে আমরা যারা টেক গাই তারা আসলে বুঝি কোনটা এআই কোনটা এআই না। আমার মনে হয় যে সাধারণ মানুষ যারা তারা আসলে বুঝবেও না যে কোনটা এআই কোনটা এআই না। ইভেন্চুয়ালি আমিও হচ্ছে কয়েকটা ফুটেজ রিলে আসে না, দেখি, ধরতে পারি না, মাঝে মাঝে আসলে ধরা যায় না, সত্যি ধরা যায় না। ওই জায়গাটায় আমরা চলে যাচ্ছি, আসলেই ধরা কঠিন হয়ে যাবে। ভাই, নতুনদের ব্যাপারে এগেইন আমরা যে টপিকে ছিলাম, একটা অপশন হলো আপনি বললেন যে যারা একদম নতুন, আপনার সাজেশন হচ্ছে তার অন্য একটা এডিটরের সাথে যেভাবেই হোক নিজে কাজ করে নিজে ডেভেলপ করা উচিত। আর যারা একদমই জিরো, তারা এডিটিং এ আসতে চায়, কম বেশি বেসিক জানে এবং এডিটিং এ আসতে চায়, ও তাহলে কি জাস্ট মানে ইউটিউব এগুলোতেই দেখবে, কাজ করবে, এবং ওর ক্যারিয়ারটা কিভাবে কি আগানো উচিত সামনে, আপনি যদি একটু সাজেশন দেন। এইটার হচ্ছে আমার কাছে একটা পারফেক্ট অ্যান্সার আছে, কারণ এইটার উত্তর আমার প্রায়ই দেওয়া লাগে। আচ্ছা, প্রথম 1 মাস আপনি জাস্ট ভিডিও এডিটিং দিয়ে সার্চ করবেন। প্রথম 1 মাস আপনি জানবেন ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটিং কোন কোন ক্ষেত্রে কাজে লাগছে, এটার ফিউচার কি, কোন কোন সফটওয়্যার ইউজ হবে, বা এর টোটাল মানে যে ইনফরমেশন আছে সেটা আপনি 1 মাসের মধ্যে পেয়ে যাবেন। এরপরে আপনি ডিসাইড করবেন যে আপনি কি ভিডিও এডিটিং করবেন কি করবেন না, কারণ আপনার তো আগে বেসিকটা জানা লাগবে। সবার জন্য ভিডিও এডিটিং না, তো আপনি আগে বুঝেন যে আপনার জন্য কি ভিডিও এডিটিং কিনা। যখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমার জন্য ভিডিও এডিটিং বা এটা আমি করতে চাই, পরবর্তী যেই 2 মাস থাকবে সেই 2 মাসে আপনি প্রপার যেই সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারের টুলগুলো শিখবেন। বেসিক টুল যেই সার্চ করবেন ভিডিও এডিটিং বা প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং, সেইটাতে যতগুলা মানে ফোল্ডার করা থাকে ইউটিউবে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে কটা আছে, বাংলা এবং ইংরেজি সব এবং হিন্দি, সেগুলো পুরো সিরিজ শেষ করতে হবে। সিরিজ শেষ করার পরে পরবর্তী যে 4 মাস আছে সেই 4 মাসে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে একটা প্রপার পোর্টফোলিও ওই মুহূর্তে মানে বানায় ফেলতে হবে, যে 6 মাস পরে ওইটাকে পরবর্তীতে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন। ওকে, জোস, চমৎকার গাইডলাইন দিছেন। আই গেস যে এই গাইডলাইনের পরে মানে মানে যার আসলে ইচ্ছা আছে ওর না পারার কোনো কিছু নাই। আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট বলছেন, আসলে জানা লাগবে যে ভিডিও এডিটিংটা কি আমার জন্য কিনা। যে কোনো জিনিসই আমি এই কথা বলি, একটা মানুষ হয়তো ভিডিও এডিটিং করতে চায় বা ডিজিটাল মার্কেটিং করতে চায়, গ্রাফিক ডিজাইন করতে চায়, হাবিজাবি ট্রাই করার পরে না আসলে ডিসিশন নেওয়া যায় যে ইজ দিস ফর মি অর নট। রাইট। হ্যাঁ ভাই, একটু শেষের দিকে চলে আসছি। ভিডিও এডিটিং ক্যারিয়ারের কথা যদি আরো বলি, আপনার কাছে কি মনে হয় সামনে ভিডিও এডিটিং হিসাবে যারা ক্যারিয়ারটা নিতে চায় তারা কি কি অপরচুনিটিস সামনে আছে? আর একজন ভিডিও এডিটর হিসেবে আপনার কি মনে হয় বাংলাদেশে থেকে তার কি বাংলাদেশি মার্কেট সার্ভ করা উচিত নাকি বাইরের মার্কেটও ট্রাই করা উচিত? এগুলোর ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, আমি কাজ করছি হচ্ছে ন্যাশনাল মার্কেট প্লেসে, তো এই জায়গাটাতে এখানে কি গ্যাপ, স্টিল অনেক গ্যাপ আছে বলে মনে হয় আপনার? খুব একটা নাই। আমি আমার ফেলো যে কলিগস আছে তাদের সাথে কথা বলেছি যে তারা কেমন চার্জ করতেছে, যদি আমরা পয়সার ব্যাপারটাতেই আসি। সো আমার এবং তাদের চার্জেসের মধ্যে খুব একটা আকাশ পাতাল তফাৎ নাই। তাইলে বলতেছি কি যে মানে এখানে কি মানে এডিটর যত লাগবে তত এডিটর কি আছে ও বাংলাদেশে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে, এখন আছে, কিন্তু কোয়ালিটি আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা ফিল আপ করার মতো নাই। কারণ আমরা কাজ করছি যেই কোয়ালিটিটা আমরা এক্সপেক্ট করছি এখন, কারণ ইন্টারন্যাশনাল কোয়ালিটি দেখি এবং ওইটাকেই আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। যখনই ওইটা ইমপ্লিমেন্ট করতে চাই, যেই জিনিসটা প্রয়োজন আফটার এফেক্টে, সেটা যদি প্রিমিয়ার প্রোতে করে তাহলে তো হবে না। সে জানেই না। আমার এরকম অনেকগুলা হচ্ছে কাজে এই প্রবলেমগুলো আমি ফেস করেছি যে ভাইয়া এটা আমি প্রিমিয়ার প্রোতে করে দিতে পারবো, আপনি প্রিমিয়ার প্রোতে করে দিলে তো হবে না। আমার সেই ফিল অ্যান্ড ভাইব তো আমার থাকবে না, এবং যেই জিনিসটা আমি এক্সপেক্ট করছি সেটা তো পাবো না। তো কোয়ালিটি রেইজ করার জন্য প্রচুর পরিমাণে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ভাই, একটা কোশ্চেন মাথায় আসলো, কি কি টুল তাহলে তার জানা লাগবে? আপনার কোয়ালিটির ভিডিও যদি কেউ তৈরি করতে চায়, কি কি টুল জানা লাগবে তার? প্রিমিয়ার প্রো আছে, আফটার এফেক্ট আছে, ফটোশপ জানা গেলে ভালো হয়, কারণ অনেক সময় অ্যানিমেশনের ক্ষেত্রে ফটোশপ এবং ইয়েটার প্রয়োজন হয়, ইলাস্ট্রেটর। আমার এখনো প্রয়োজন হয় না, এই জন্য ওটা গ্যাপ থাকে। থার্ড ব্যাপার হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমি হেল্প নিই, যেমন অ্যাডোবি পডকাস্টের জন্য। অ্যাডোবি পডকাস্টে আমি অডিওটা এনহ্যান্স করার পরে আমার একটা এরকম টিউটোরিয়াল আছে যে ওইখানে ডিরেক্ট ওই এআই ইমেজ মানে ভয়েসটা দিয়ে দিই না, আমি কিছু কাজ করি। আর এআই এর জন্য কি কি আমি হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করি এখনো। আচ্ছা, আর হচ্ছে প্রিমিয়ামটা, হ্যাঁ প্রিমিয়ামটা, আর হচ্ছে ফ্লো ইউজ করি,
যেই আর আরেকটা ইউজ করি হচ্ছে ফ্লোটাই বেশি ইউজ করি, আর তেমন ইউজ করার প্রয়োজন হয় না। অনেকগুলা সাবস্ক্রিপশন কেনা আছে, কিন্তু গ্রক এআইটা রিসেন্টলি আমরা ইউজ করতেছি আর কি ফ্লোর পরিবর্তে। ওকে, যারা ভিডিও এডিটিং এ আসতে চায় আপনার কাছে কি মনে হয় যে এজ এ ভিডিও এডিটর সে যদি লাইফে খুব ভালো করে কত টাকা পয়সা সে কামাতে পারবে বলে মনে হয় আপনার? করছে তো, আমাদের ইন্ডাস্ট্রিতে আছে তো, রাফেদ ভাই আছে, যাকে আমরা হচ্ছে দেখছি অলরেডি মান্থলি খুবই খুবই ভালো অ্যামাউন্ট জেনারেট কত? করছে। আমার লাস্ট টাইম যখন ভাইয়ের সাথে কথা হয়েছিল, বা আমি মনে হয় কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন পেয়েছিলাম, উনি এরকম মান্থলি না হচ্ছে ইয়ারলি যেন 5 CR এর কথা বলছিল, 5 কোটির মতো মনে হয় আমার যদি এজ এ ভুল না হয়। ভিডিও এডিটর। হ্যাঁ, এরপর আমি ওনার কথা বাদ দিয়ে আমি ধরেন যে ইন জেনারেল যে একটা মানুষ এক্সপেকটেশন নিয়ে আসবে না যে সে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে আসতে চায়, সে কত টাকা কামাইতে পারবে মাসে ইন জেনারেল? 30 to 60 K সে পসিবল? হ্যাঁ, ইন 100%। জেনারেল কাজ আমি করে। যখন ফ্রিল্যান্স কাজ করতাম এবং নয়ন ভাইয়ের সাথে কাজ করতাম, তখনই ওইরকম অ্যামাউন্ট আমার আর ভ্যারি যদি করতো। ভালো কাজ জানে তাহলে তো 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ হ্যাঁ, পসিবল। ভালো কাজ জানলে 1 লাখ হচ্ছে তার বেসিক স্যালারি আর কি, বেসিক রেমিউনারেশন। যদি সে সেটা মার্কেট নষ্ট না করে জেনারেট করতে চায় ওই তাহলে, লেভেল অফ কাজ যদি সে হ্যাঁ, জানে। এবং মার্কেট নষ্ট না করে। আমি এটা বারবার বলছি কারণ মার্কেট অলরেডি নষ্ট করছে। আমার অনেকগুলো ক্লায়েন্ট ওইভাবে শিফট করে গিয়েছে কারণ তাদের প্রোডাকশন অনেক বেশি হয় এবং তাদের এই সেম কাজ ডেফিনিটলি পায় না, কিন্তু তার কিছুটা কাজ কম রেখে। আপনার কি কখনো মানে ন্যাশনালের বাইরে যাওয়ার কি কখনো মানে বাইরের কাজ করার কি ইচ্ছা আছে? বাইরের কাজ আমরা করি তো, কিন্তু দেখেন আমি যে সেটাই বলছি যে আমার ব্র্যান্ডিং এর জায়গাটা আমি বাইরের কাজটা দেখাই না কখনোই। ওকে। আমি যেটা টপ টিয়ার কাজ করি সেইটাই আমি শেয়ার করি। তো আপনি বাপ্পা বেটার কাজগুলো ওই টপ টিয়ার দেখেন, কারণ আমি ওই কাজটা টপ টিয়ার মানেরই করি। এই হচ্ছে বিষয়। এর পাশাপাশি অনেকগুলো কাজ করা হয়। বাইরের কাজগুলো আমরা স্টিল করছি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কাজ এখনো করছি। ওকে। কিন্তু বাল্ক পরিমাণে মানে প্রোডাকশন দেই। যশোরে থেকে ভাই, যশোরের মতো একটা ছোট শহর থেকে বিলং করে সারা বাংলাদেশের টপ মানুষের সাথে কাজ করতেছেন। অসাধারণ, মানে অ্যামেজিং জার্নি। বাট আমি যদি বলি যে সামনের কি প্ল্যান, সামনে আরো কি করতে চান, আপনার কি স্বপ্ন? ফিউচার প্ল্যান আমি একদম সারফেস লেভেল থেকে যদি বলি, আছে কিছু যেগুলো এখনো রিভিল না, কি করব। যা আপনার যেটা মানে বলার মতো, আপনি যেটা মানে সামনে আপনার প্ল্যান আছে বলেন না, অসুবিধা নেই। ইন জেনারেল স্বপ্ন বলেন, আপনার স্বপ্ন। আচ্ছা, হ্যাঁ, এটা বলা যায় তো। আমার ইচ্ছা আছে যে বাইরে চলে যাওয়ার, ফ্যামিলি নিয়ে, এবং ওইখানে সেটেল হওয়ার এবং ওইখানে কাজ করার। যদিও আমার মার্কেট প্লেসটা হচ্ছে বাংলাদেশের, তো এই কারণে এখনো পর্যন্ত যেটা নিয়ে আমি চিন্তা করছি সেটার ব্যাপারে কাজ করতে পারছি না। যখন আমার ক্লায়েন্ট বেইজ ওইরকম বাইরের হয়ে যাবে, স্পেসিফিক কোনো কান্ট্রির যেটাতে আমি কমফোর্টেবল হব, যেমন ভাইয়ার সাথে কাজ করছি আমি খুবই কমফোর্টেবল, আমি হয়তো বাইরের কাজ করলেও ভাইয়ার কাজ, আমি এই কথা আমি অনেকগুলা ক্লায়েন্টকে আমি ডিরেক্টলি বলছি, একদম ডিরেক্টলি, অনেক বড় ক্লায়েন্টকেও বলছি, অনেক বড়, যে ভাই আমি আপনাদের সাথে কাজ করতে পারবো, কিন্তু আমি ভাইয়ার কাজ হয়তো ছাড়তে পারবো না, কখনোই না। কারণ ওই ভালোবাসার জায়গাটা তৈরি হয়ে গেছে, হচ্ছে বিষয়। তা তো থাকে, তার তো অনেক অবদান আছে বা ওভারঅল মিলে। তাহলে মেইন ব্যাপার হচ্ছে আসলে এই ইন্ডাস্ট্রির মজা এইরকম, মানে টিকে আমরা যারা আছি বেসিক্যালি উই ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। মানে আপনি তো বিশ্বের যে কোনো জায়গায়, হ্যাঁ, ইন্টারনেট থাকলেই হয়েছে আপনার। আমার ক্ষেত্রে আবার আমি যখন গ্রাফিক ডিজাইন করতাম তখন এটা বেশি হতো। আমাদের ক্ষেত্রে আবার ব্যাপারটা একটু আলাদা, শুধু ইন্টারনেট থাকলে হবে না। আমার ক্ষেত্রে এডিটিং এ ইন্টারনেট লাগেই না, শুধু আপলোড এন্ড ডাউনলোড বাদে। সরি, আপনার হচ্ছে সবথেকে বেশি লাগবে একটা ভালো ডিভাইস। ভালো ডিভাইস, ভালো ডিভাইস আর ইন্টারনেট থাকলে আপনার টেনশন হ্যাঁ, নেই। দেখেন ম্যাকবুকে অনেকে বলে না ওইটুকু ছোট্ট ইঞ্চিতে 16 ইঞ্চির ম্যাকবুক, না ওইটা ম্যাকবুক দিয়ে হবে না। আইম্যাক দিয়ে হ্যাঁ, পসিবল। কিন্তু নিজের ভিডিও হয়তো এডিট করা পসিবল, যে আচ্ছা ডে টু ডে লাইফে কিছু একটা করে ফেললাম বা রেন্ডার দিলাম, এরকম পসিবল। কিন্তু প্রফেশনালি অনেক কাজ করতে গেলে ওইটা যে আমি ঘুরতে গেছি অনেকে দেখাই, দেখি, ওইটা পসিবল না আমার কাছে মনে হয়। হয়তো তারা অন্যরকম প্রোডাকশন দিচ্ছে, কোয়ালিটি আই ডোন্ট নো, কিন্তু আমার ক্ষেত্রে ওই কাজটা পসিবল না। গট ইট ভাই, থ্যাংক ইউ সো মাচ সাহেব ভাই। আই গেস ইট ওয়াজ অ্যামেজিং ফর আওয়ার অডিয়েন্স এন্ড আমার জন্য একটা অ্যামেজিং পডকাস্ট ছিল। অনেক আলোচনা করলাম আমরা এবং হোপফুলি আমার কাছে পার্সোনালি মনে হয় যে প্রচুর এখনো ভিডিও এডিটর লাগবে, বাংলাদেশেও লাগবে, ইন্টারন্যাশনালেও লাগবে। কারণ সামনে কন্টেন্ট ক্রিয়েশনের
কেবল আমি বলবো যে সামনে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আরো আসতেছে, ইন্টারন্যাশনালিও আসতেছে, বাংলাদেশেও আসতেছে, সেখানে উইদাউট এডিটর ছাড়া তো পসিবল হবে না। আমি এইটা নিয়ে একটা ক্যাম্পেইন স্টার্ট করতে চেয়েছি। এটা ক্যাম্পেইন বলার চেয়ে আমার মনে হয় লাইভ ক্লাস বলা ভালো হবে, কারণ কোর্স না, কোর্সের ব্যাপার এখন আর না। কারণ হচ্ছে আমি দেখছি কোর্সের ব্যাপারটাতে বেশিরভাগ যারা যে এক্সপেকটেশন নিয়ে যায়, সেই এক্সপেকটেশন কেন জানি ফিল আপ হচ্ছে না। কারণ আমি কারো কোর্স করি নাই তো, আর আমি কারো মডিউল দেখি নাই, কিচ্ছু জানি না, আমি জেনুইনলি কিচ্ছু জানি না। যত বেশি ফিডব্যাক আসে, আমার গ্রুপ আছে এবং পাশাপাশি অন্য যারাই আছে আমাকে মানে পছন্দ করে, তারা বলে যে ভাই এটা না এটা করেছি কিন্তু এই কোর্সটা ভালো হয় না, কোন কোর্সটা করা যেতে পারে, আমি তাদেরকে সাজেশন দিতে পারি না। আমি চাচ্ছি যে হচ্ছে একটা খুবই স্বল্প পরিমাণে হয়তো রেখে একটা লাইভ ক্লাস স্টার্ট করব, যেটাতে আমি যে প্রজেক্টগুলো করছি সেইগুলাই দেখালেন, বেস্ট হ্যাঁ একদম লাইভ এক্সাম্পল, এক্স্যাক্টলি লাইভ এক্সাম্পল, এবং কোনো এখানে বাড়তি কোনো কথার সুযোগ নাই আপনাদেরকে। আমি এটা করতেছি আর হ্যাঁ এডিট করতেছি, হ্যাঁ রেকর্ড করে দেখাই এইটাই এক্স্যাক্টলি এইটা থাকবে। হবে ভাই, হ্যাঁ, পারফেক্ট হবে। তো এইটা আমি স্টার্ট করব কিছুদিন পর থেকে। ভাই শুরু করেন, অনেক হেল্প হবে। অনেকে বলছে আমাকে, অনেকে নক করতেছে। আর আপনি তো এমনি মানে এমনি মাঝে মাঝে যে ভিডিও দেন এডিটিং জার্নি, ওর ভিতরেও অনেক লার্নিং আছে। হ্যাঁ, আর যদি এটা করতে পারেন তাহলে তো জোস হবে। দেখেন এইটাও কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গা। কিভাবে আমি আপনাকে বোঝাচ্ছি, যারা আমার লাইভ কোর্স নিবে তারা কিন্তু জানতে চাবে যে ভাইয়া কিভাবে বোঝাই। অনেকে ভালো মানে কাজ করে কিন্তু ভালো শেখাতে পারে না, আবার অনেকে ভালো শেখাতে পারে কিন্তু কাজ জানে না। তো আমি ওই ফ্রি ক্লাসে দেখাই দিছি যে আমি কিভাবে শেখাই। যার পছন্দ হবে, ডেফিনেটলি পছন্দ হওয়ার কথা, কারণ ওইখানে পছন্দ না হওয়ার কিছু নেই। আপনি যেই কাজ করতেছেন, এত বড় বড় ক্রিয়েটরের কাজ করতেছেন, সেটা পুরো লাইভ দেখান এবং টু দা পয়েন্টে, কোনো আর আশেপাশের কোনো কথা নাই, বাড়তি কথা একদমই নাই। তো ওইটা দেখেই জানার কথা যে আমি কেমন। কবে থেকে শুরু হচ্ছে ভাই, আমাদের অডিয়েন্সের জন্যই বলে দিন কবে থেকে? আমরা হয়তো 20 তারিখ থেকেই স্টার্ট করব, ফেব্রুয়ারির, এই মাসের, এই বছর, এই মাসেরই। হ্যাঁ, এই মাসেরই। তো জোস ভাই, আমার মনে হয় যে অনেকের অনেক হেল্প হবে, এবং শুরু করে দেন, ঠিক আছে? এটা রিয়েলি নিডেড আছে। তো এটাই আর কি, আমার মনে হয় যে আমরা শেষ করতে পারি ভাই আজকে। আর কোনো কিছু যদি অ্যাড করতে চান তাহলে আমরা শেষ করতে পারি। হোপফুলি এই আমাদের যে আড্ডাটা ছিল এটা অনেকের হেল্পে আসতে পারে, কারণ যারা হচ্ছে প্রতিনিয়ত একই ব্যাপারে কথা বলে তারা হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে অ্যাজ এ নিউ কামার অ্যান্ড অ্যাজ এ বেসিক এডিটর থেকে কিভাবে আরো অ্যাডভান্স হতে সহযোগিতা করবে, কি কি বিষয়। আর আমাদের টুকটাক আড্ডা শুনে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, আরো সামনে হোপফুলি কথা হবে এগেইন। থ্যাংক ইউ সো মাচ ভাই ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। সো দ্যাটস অল এভরিওয়ান। হোপফুলি এই শেষ পর্যন্ত যারা আছেন তারা তো বিরাট লিসেনার ভাই, মানে একদম শেষ পর্যন্ত আছেন। থ্যাংক ইউ সো মাচ। তো স্টে উইথ আস, সামনে আরো জোস কিন্তু পডকাস্ট আসবে। এরপরে আপনি আর কোন কোন গেস্টকে দেখতে চান কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।